প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাজ্জাক ভাই লাইনে এসে বলবেন যে ভিডিও স্মুথ যাচ্ছে কিনা। একটু বেজে যাচ্ছে মনে হচ্ছে স্যার। আর বেঁধে আপনাকে যাচ্ছে শুধু তাই না? দেখা যাচ্ছে। জি স্যার, হ্যাঁ। স্ক্রিন নোট, দেখা যাচ্ছে। এবার নোটটা শেয়ার দিলাম। নোট আসছে, দেখা জি যাচ্ছে। স্যার, নোট। আর কথা কি মানে স্পষ্ট যাচ্ছে না স্পষ্ট কথাও আছে, বেঁধে জি যাচ্ছে? স্যার। না স্যার, কথা ঠিক কথা আছে। স্পষ্ট আছে। জি স্যার। আচ্ছা, অডিও স্মুথ আছে। এখন ভিডিও আছে স্যার, এখন সমস্যা হচ্ছে না ওই সময়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আজকে আমাদের 19 ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইন, এসআর অ্যাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 19 ধারায় আলোচনা করা হয়েছে ক্ষতিপূরণ সম্পর্কে। ক্ষতিপূরণ বা কম্পেনসেশন মঞ্জুর করার ক্ষমতা, পাওয়ার টু অ্যাওয়ার্ড কম্পেনসেশন ইন সার্টেন কেসেস। তো ক্ষতিপূরণ বা কম্পেনসেশন এটার আরো একটা বাংলা নাম আছে, যেটা হচ্ছে জরিমানা। আমরা সাধারণ ভাষায় বলি জরিমানা। জরিমানাটা অ্যাকচুয়ালি ক্ষতিপূরণ। চুক্তির কার্য সম্পাদন এর অতিরিক্ত বা পরিপূরক হিসেবে ক্ষতিপূরণ দাবি করা যায়। অর্থাৎ কার্য সম্পাদন প্লাস ক্ষতিপূরণ, কার্য সম্পাদনও হবে প্লাস ক্ষতিপূরণও, দুইটাই চাইতে পারি। একটা চুক্তি কার্য সম্পাদন চাইলাম, চুক্তিটা কার্য সম্পাদন হলো, সাথে ক্ষতিপূরণও পেতে পারি। কারণ অহেতুক আমাকে মামলা করতে হলো, মামলায় আমার খরচ হলো এবং আমার ডিলে হলো, বাস্তব এবং আর্থিক ক্ষতি হলো। তাই আর্থিক ক্ষতিপূরণ অর্থের বিনিময়ে সেটা কাভার করার চেষ্টা করা হয়। এটা একটা বিষয়। তো কিছু কিছু ক্ষেত্র আছে, মানে সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি বলবৎ বা প্রবল করাও হবে, আবার ক্ষতিপূরণও দেওয়া হবে, এরকমও হতে পারে। আদালতের নির্দেশিত পন্থায় ক্ষতিপূরণ নিবারণ করা হয়। আবার কিছু কিছু জায়গায় কার্য সম্পাদন সম্ভব হলো না, শুধুমাত্র ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। অর্থাৎ আমরা একটা মামলা করার সময় দুইটা অপশন রাখবো, আমরা ক্ষতিপূরণও চাইবো, আবার মামলা যেটা সুনির্দিষ্ট কার্য সম্পাদন সেটাও চাইবো। তো যখন কার্য সম্পাদন দেওয়া হবে, ক্ষতিপূরণ পেলাম কি পেলাম না তখন খুব একটা ম্যাটার করবে না। কিন্তু কার্য সম্পাদন যখন করা হবে না, অর্থাৎ আমার চুক্তিটা এক্সিকিউশন করা যাচ্ছে না, তখন আমার ক্ষতিপূরণটা যদি না চাই তাহলে মামলাটা ফেল করবে। মানে যেহেতু আমি চুক্তি পালন করছে না বিবাদী, সেহেতু আমার ক্ষতি হয়ে যাচ্ছে। তাই ক্ষতিপূরণটা চাইলে ক্ষতিপূরণ পাওয়া যাবে, আর ক্ষতিপূরণ না চাইলে আদালত ক্ষতিপূরণ নিজে থেকে দিবে না। অর্থাৎ খুব কম ক্ষেত্রেই এটা হয়। আদালতের কাছে যদি প্রার্থনায় পেয়ার সেকশনে যদি না চাওয়া হয় কোনো কিছু, আদালত নিজে থেকে দিবে না। অর্থাৎ প্রার্থনা করতে হবে আদালতের কাছে। কার্য সম্পাদন অনুপযোগী হয়ে পড়লেও এ ধারার ক্ষমতা প্রয়োগে আদালত বাধাগ্রস্ত হবে না, আর্জি সংশোধন করা যাবে। তাহলে কোনো ক্ষেত্রে আর্জির ত্রুটির কারণে যদি কার্য সম্পাদন অনুপযোগী, অর্থাৎ দেওয়া সম্ভব হচ্ছে না, উপযুক্ততাই নেই, তখন আর্জি সংশোধন করে কার্য সম্পাদন করে নেওয়া যেতে পারে এবং ক্ষতিপূরণও পাওয়া যেতে পারে। তার মানে রায় দুই ভাবে হতে পারে, ক্ষতিপূরণ সাথে কার্য সম্পাদন বা কার্য সম্পাদন সাথে ক্ষতিপূরণ, এটা একটা বিষয়। অথবা শুধু কার্য সম্পাদন অথবা শুধু ক্ষতিপূরণ, মানে তিনটা অবস্থা হতে পারে। কিছু উদাহরণ আছে। ক ক্ষয়ের নিকট 100 মণ চাল বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলো, কিন্তু যথাসময়ে ক চাল সরবরাহ করতে ব্যর্থ হয় এবং চাল অস্থাবর সম্পত্তি ও বিশেষ বা দুষ্প্রাপ্য কোনো কিছু নয় বিধায় ক চুক্তি ভঙ্গ করায় ক শুধুমাত্র ক্ষতিপূরণের ডিগ্রি পাবে। এখানে খ বাদী আর বিবাদী হচ্ছে ক। অর্থাৎ ক ক্ষয়ের নিকট চুক্তিবদ্ধ হলো, ক চাল সরবরাহ করলো না, অর্থাৎ ক হচ্ছে চাল বিক্রেতা, চালের ব্যবসা করে ক। এখন
খ হয় চালের ভোক্তা, সে নিজে খাবে বলে চাল কিনতে চাচ্ছিল, অথবা সে ক্ষুদে ব্যবসায়ী হতে পারে। অর্থাৎ ক হচ্ছে বড় ব্যবসায়ী, খ হচ্ছে ছোট ব্যবসায়ী, কয়ের কাছ থেকে চাল নিয়ে ব্যবসা করে, এরকম হতে পারে। বা হয়তোবা নিজের সংসারে খাওয়ার জন্য চাল নিতে পারে, যেটাই হোক এখানে উল্লেখ নেই। কিন্তু ম্যাটার হচ্ছে কি, ক চাল দিতে ব্যর্থ হলো, 100 মণ চাল দিতে পারেনি। এখন 100 মণ থেকে, শব্দটা থেকে বোঝা যাচ্ছে যে 100 মণ সাধারণত একটা মানুষ কি করবে না, নিজের জন্য নিবে না, ব্যবসায়ী হতে পারে। আবার নিজের জন্য নিতেও পারে ব্যবসায়ী না হয়ে, যদি বড় প্রোগ্রাম থাকে, হয়তোবা বিয়ের অনুষ্ঠান বা এই ধরনের কোনো বড় প্রোগ্রাম, অনেক মানুষকে খাওয়াতে হবে, তখনও চাল চাইতে পারে। তো সিচুয়েশন এমন হয়েছে যে চাল দিতে পারছে না, এই কারণে খ নিশ্চয় ক্ষতিগ্রস্ত হলো। আর অ্যাডভান্স করা আছে টাকা, তো এটার জন্য কয়ের বিরুদ্ধে যদি মামলা করে দেয়, তাহলে আমি চাল চেয়েছিলাম, চাল দেয়নি, চাল তো বিশেষ কিছু না, অর্থাৎ চাল গেলে চাল আমাকে ওইটাই দিতে হবে। এখন কোনটা দেওয়ার কথা ছিল, মনে করেন 28 বা মিনিকেট একটা চাল দেওয়ার কথা ছিল, বা আতপ একটা চাল দেওয়ার কথা ছিল, বা সুগন্ধি একটা চাল দেওয়ার কথা ছিল, ওই চাউলই দরকার। এখন ওই চাউল এই সিজনে নাই, সামনে সিজনে দিবে বলতেই পারে। সে যদি সামনে সিজনে নিতে না চায়, তাহলে ক্ষতিপূরণ চাইতে পারে, যে যেটা অ্যাডভান্স দিয়েছিলাম এবং আমার এই কারণে ক্ষতি হয়েছে, ব্যবসা আমি করতে পারিনি সিজনে, এই ব্যবসায় যে লাভটা হতো আমাকে লাভটাও দেওয়া হোক। তাই এটা টাকা দিয়ে ম্যানেজ করা যায়, যেহেতু চাল বিশেষ দুষ্প্রাপ্য কিছু না। টাকা হলে অন্য কারো কাছ থেকেও নেওয়া যায় চালটা। অর্থাৎ চাল হচ্ছে একটা সাধারণ পণ্য, যেটা পাওয়া যায় অন্য কোথাও। এই কারণেই এখানে চুক্তি প্রবল হবে না, কিন্তু ক্ষতিপূরণ হবে, জাস্ট কম্পেনসেশন, নট ডিক্রি। এবার ক ক্ষয়ের নিকট একটি বাড়ি বিক্রয়ের জন্য চুক্তি করলো। এবার কিন্তু বাড়ি, এবার সাবজেক্ট বা বিষয়বস্তু হচ্ছে বাড়ি। পরবর্তীতে চুক্তিতে উল্লেখিত সময়ের মধ্যে বাড়ির ক্রয় মূল্য পরিশোধে ব্যর্থ হলো। এখন ক্রেতাই ক্রয় মূল্য দিতে পারছে না। বাড়ি একটি স্থাবর সম্পত্তি বিধায় কে চুক্তিতে তার অংশের কার্য সম্পাদনে, অর্থাৎ মূল্য পরিশোধ অন্তে বাড়ি গ্রহণ করতে বাধ্য করা যাবে। খ একটি বৈধ চুক্তি ভঙ্গ করে কে ক্ষতিগ্রস্ত করায় ক্ষতিগ্রস্ত সহ ক্ষতিপূরণ সহ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন এর ডিক্রি পেতে পারে। এখানে বাদী মানে বাড়ির মালিক বাদী, আর হচ্ছে বিবাদী। তো এখানে দেখেন দুইটাই পাওয়া যাচ্ছে। এখানে বাড়িটা নিতে তাকে বাধ্য করাও যাবে, বাড়ি নিতে চেয়েছিল এখন নিতে চাচ্ছে না, তো তাকে বাধ্যও করা যাবে নিতে। আবার এখানে বাড়ির যে মালিক সে কিন্তু ক্ষতিপূরণও পাবে। একজন লাইনে এসে আমাকে বলবেন যে বাড়ির ক্ষেত্রে কেন বাড়িটা নিতে বাধ্য করা যাচ্ছে, অর্থাৎ স্পেসিফিক পারফরমেন্স। স্পেসিফিক পারফরমেন্স মানে যেই জিনিসটা নিয়ে ঝামেলা, সেই জিনিসটা চুক্তিতে যেভাবে বলা আছে। চুক্তিতে কি বলা আছে, কে টাকা দিতে হবে, খ বাড়ি নিবে, কিন্তু এখন বাড়ি নিতে চাচ্ছে না। বাড়ির মালিক বাধ্য হয়ে নামে মামলা করেছে। এখন এখানে কেন চালের ক্ষেত্রে শুধু ক্ষতিপূরণ দিচ্ছে, টাকা দিয়ে ম্যানেজ হয়ে যাচ্ছে, আর বাড়ির ক্ষেত্রে কেন বাড়িটি নিতে বাধ্য করা হচ্ছে, অর্থাৎ স্পেসিফিক পারফরমেন্স, সুনির্দিষ্ট প্রতিকার যেটাকে বলা হচ্ছে। বাড়ি নিতে চেয়েছিলে, তোমাকে বাড়ি নিতেই হবে, বা আপনাকে বাড়ি নিতেই হবে, এটাই হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। এই বাড়িটি নিতে হবে, এটাই হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। তো সুনির্দিষ্ট প্রতিকারও দিচ্ছে, আবার ক্ষতিপূরণও দিচ্ছে। এখন বলবেন চালের ক্ষেত্রে কেন দিচ্ছে না, আর বাড়ির ক্ষেত্রে কেন দিচ্ছে, কে ব্যাখ্যা করবেন? অল্প ছোট কথায় একজন লাইন এসে ব্যাখ্যা করেন। হ্যাঁ ভাই, বলেন রাজ্জাক ভাই। স্যার এখানে চাল যেহেতু সাধারণ জিনিস, এই জন্য এটা ক্ষতিপূরণের মাধ্যমে সমাধান করা যায়, কিন্তু একটা বাড়ি সেটা ওনার শখের বিষয় বা একটা বিগ অ্যামাউন্ট থাকে, যার জন্য এটা বাড়ি দ্বারাই পূরণ করতে হবে আর কি। এই বাড়ির বিকল্প তো আর বাড়ি নাই, বাড়ি তো একটাই, তাই না? জি এবং জি এটা একটা স্থাবর সম্পত্তি। হ্যাঁ, এটা একটা স্থাবর সম্পত্তি। তো লাইনে থাকবেন, না আপু লাইনে আসবেন।
কোনো আপু মাইক অন করে কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার এই যে হ্যাঁ, আমরা 12 ধারায় যেটা পড়লাম যে স্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য, যেটা সাধারণত মানে জি সাধারণ নীতি। সাধারণ, জি এটা সাধারণ নীতি। স্যার বাড়ি হ্যাঁ, যেহেতু একটা স্থাবর সম্পত্তি, আর এটা স্যার মানে আহ, এটাকে এটাকে এটা মানে দুষ্প্রাপ্য হতে পারে, আবার স্যার হচ্ছে এটা একটা মানে বড় একটা জিনিস যেটা ক্ষতিপূরণ সম্ভব নয়। হয়তো এখানে যিনি কিনবেন এটা ওনার অন্য কোনো পরিকল্পনা থাকতে পারেন, যিনি বিক্রি এখানে করতেছেন নিশ্চয়ই কোনো একটা প্রয়োজনে বিক্রি করতেছেন। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে বাড়ি স্থাবর সম্পত্তি এটা একটা পয়েন্ট, চাল অস্থাবর সম্পত্তি এটা একটা পয়েন্ট। এটা জি এখন স্যার, চালের ক্ষেত্রে ক্ষতিপূরণ দিয়ে সমাধান হচ্ছে, কারণ সে টাকা দিলে আরেকজনের কাছে গেলেই সঙ্গে সঙ্গে চাল পেয়ে যাচ্ছে। চালটা পেয়ে যেতে কিন্তু পারে, সেম কিন্তু বাড়ি বাড়ি নাও পেতে পারে। এইরকম সেম বাড়ি সেম লোকেশনে এই ধরনের বাড়ি এরকম ডিল হয়তো বা অন্য কারোর সাথে হচ্ছে না, তাই জি নয় স্যার, কি? জি আপনি স্যার। নিতে চাইছিলেন, ঠিক আছে। এখন আমার আসলে এটার আপনারা দেখে বুঝতে পারছেন এটা লিখাও আছে, অস্থাবর চাল আর স্থাবর হচ্ছে বাড়ি। কিন্তু আমার প্রকৃত প্রশ্ন হচ্ছে এটা, দেখেন যে বাড়ির ক্ষেত্রে বাড়ি তো নিতে বাধ্য করাও যাবে, আবার সাথে সাথে ক্ষতিপূরণও দেওয়া যেতে পারে। কেন ক্ষতিপূরণ দিবে বাড়ি ক্ষেত্রে? বাড়ি বিক্রি করে দিলে বাড়ি মনে করেন 1 কোটি টাকা বিক্রি হওয়ার কথা ছিল, 1 কোটি টাকা দেন বাড়ি নিয়ে নেন, 1 কোটি টাকা দিল বাড়ি নিয়ে নিল। এর সাথে 1 কোটির সাথে মনে করেন আরো আদালত তাকে বাধ্য করলো 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে। এই 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ বাড়তি কেন দিবে আদালত? বাড়ির ক্ষেত্রে কেন বাড়তি দিতে হবে? যুক্তিটা কি, লজিকটা কি, ধরতে পারছেন কি? স্যার ওই হেনস্থা করলো এ কারণ হতে পারে। হেনস্থা বলতে কিভাবে হেনস্থা হেনস্থা, করলো? উম, স্যার আপনি বুঝতে যাচ্ছেন, পারছি কিন্তু বুঝাতে পারছি না। কাছাকাছি যাচ্ছেন, কাছাকাছি যাচ্ছেন। কেউ বলবেন এখানে যে বাড়িটা নিতে বাধ্য করবেন, হ্যাঁ এক 1 কোটি টাকার বাড়ি 1 কোটি টাকায় নিলাম, কিন্তু ক্ষতি কি হলো? বাড়ির মালিক তো 1 কোটি টাকা পেয়ে যাচ্ছে, আবার এর সাথে 2 লাখ টাকা মনে করেন বাড়তি কম্পেনসেশন কেন দিতে হবে? আচ্ছা, লাইনে থাকবেন আপনারা। শিবলি ভাই বলেন, শিবলি ভাই বলেন, শিবলি ভাই লাইনে আসেন, সময় নিচ্ছেন। জি, এটা দুঃখিত, আমি আনমিউট হতে সময় লেগেছে। তো এখানে 12 বলেন। ধারার ব্যাখ্যায় বলা হয়েছে যে আদালত হেল্প প্রিজিউম করবেন, এটা যে স্থাবর সম্পত্তি চুক্তিভঙ্গ হলে এটা আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পাওয়া সম্ভব নয়। হুম, সেক্ষেত্রে সম্ভবত এটা আদালতের সঙ্গে একটা আদালত অবমাননার একটা বিষয় হয়তো ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে। আচ্ছা, রনি আপু বলেন। স্যার এই যে মামলা করারও তো একটা খরচ আছে। এই যে মামলা করার খরচ আছে, দারুণ পয়েন্ট। আর মামলা করার খরচ আছে, তো মামলা আর করার সময় যদি আমরা ক্ষতিপূরণটা দাবি করি যে হুম, আমার এতদিন ধরে এই সম্পত্তিটা নিয়ে এই ঝামেলাটা হলো, টাকাটা দীর্ঘদিন হয়তো আসতে সময় লাগলো, এই জন্য ক্ষতিপূরণটা চাওয়া যেতে পারে। আর আর কিছু আসছে উম, মাথায়? মূল পয়েন্ট এখনো কেউ বলেননি, কিন্তু আপনাদের এই পয়েন্টগুলো লজিক, এটা ঠিক আছে। আপনারা ভাবতে শুরু করেন যে আপনার নিজের একটা প্রপার্টি বিক্রয় করবেন, এইভাবে আপনি একটা বিজ্ঞাপন দিয়েছেন, মনে করেন বাড়িটা আপনার বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছেন। বিজ্ঞাপন দিলে 10 জন লোক আসলো বাড়িটা নিতে, 10 জন লোক আসলো, 10 জনের মধ্যে একজনের এই ক্ষয়ের সাথে ডিল হলো যে 1 কোটি টাকায় বিক্রয় হবে। যখন ক্ষয়ের সাথে ডিল হলো, মনে করেন আপনাকে 10 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে, বায়না করেছে, আর 90 লক্ষ টাকা দিবে বাড়িটা নিয়ে যাবে, ঝামেলা শেষ। এখন সময় নিল 1 সপ্তাহ। এখন এই 1 সপ্তাহের মধ্যে যত ক্লায়েন্ট আসছিল, বাকি 9 জনকে তো আপনি না করে দিলেন। এই জায়গায় হচ্ছে পয়েন্ট। 10 জন ক্রেতা আসলো কিনতে, মানে আমার চাহিদা তৈরি হলো বাড়ির বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে। তো আমি একজনকে কথা দিলাম, ডিল হয়ে গেল, বাকি 9 জনকে না করে দিলাম। এখন এর সাথে ডিল যদি আমার না হতো, তাহলে হয়তোবা না নিলে মনে করেন বা ঘ বা নিতে পারতো, তাই না কি? তাহলে আমার সঠিক সময় বাড়িটা বিক্রি হতো, সঠিক সময় টাকাটা আমার আসতো, টাকাটা আসতে আমার দিলে হলো। আর আমি বাড়িটার হয়তোবা এই ঝামেলা হওয়ার কারণে বাড়িটার দামও আবার ফল করতে পারে, আমি অন্য কারো কাছে আর বিক্রি করতে নাও পারি। তো এই কারণে এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার ডিলে করে দিল 1 কোটি টাকা,
ব্যাংকে রাখলেও তো একটা মার্কেট ভ্যালু আছে। আচ্ছা, বুঝতে পেরেছেন এবার বিষয়টা? জি স্যার। বুঝছি। তো বড় প্রপার্টি অন্য আপনি নিলেন না, আপনি কেন নিতে চাইলেন না? অন্যদেরকে আমি দিতে পারতাম, অন্যদেরকে দিলে তো আমার এই টাকাটা আটকায় থাকতো না। বিষয়টা এরকম। তো হয়তোবা তার প্রয়োজনেই তো বাড়িটা বিক্রি করছিল, তাই নয় কি? না হলে তো মানুষ বাড়ি বিক্রয় করবে না সাধারণত। তো যেহেতু সঠিক সময়ে বিক্রয় হয়ে যেত, এই খল ও ঝামেলা করার কারণে, ক্ষয়ের কারণে এই ঝামেলাটা হলো। মামলা তো খরচ আছেই, মামলার খরচটাকে কস্ট বলে, খরচা। কিন্তু ক্ষতিগ্রস্ত প্রকৃতপক্ষে বাস্তবিক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধরনের ডিলের কারণে। তো এই কারণেই অতিরিক্ত ক্ষতিপূরণও দাবি করতে পারে, এবং সেটা মঞ্জুরও করতে পারে আদালত। মঞ্জুর করবে কিনা সেটা আদালতের বিবেচনাধীন বিষয়। তো তাহলে স্থাবর চালের ক্ষেত্রে আর বাড়ির ক্ষেত্রে কেমন হচ্ছে তাহলে বুঝেন বিষয়টা। এখন বাড়ির ক্ষেত্রে যদি হয়, পুকুরের ক্ষেত্রেও একই হবে। হ্যাঁ, তো এগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে, বাস্তবের সাথে একটু রিলেট করে বোঝার চেষ্টা করবেন, প্রবলেমেটিক প্রশ্ন আসলে যেন বুঝতে পারেন। ইভেন এখানে যে উদাহরণগুলো আছে, এই উদাহরণ তুলে না দিয়ে যদি উদাহরণ বানিয়ে দিই, সেটাও যেন ধরতে পারেন। উদাহরণের আলোকে যে উদাহরণ তৈরি করলেও কোনো না কোনো উদাহরণের থেকে ইন্সপায়ারেশন নিয়েই কিন্তু তৈরি করব, ওটার মতো করেই যেন সেটা ধরতে পারেন। এইভাবে একটু বোঝার চেষ্টা করবেন। বুঝে যদি পড়েন ধরতে পারবেন, আর না বুঝে পড়লে ধরতে পারবেন না। গত রিটেন ক্লাস টেস্ট যেটা হয়েছিল 4 নম্বর, সেটার মতন হতে পারে যে অনেকে ধরতে পারবেন না। ভালো স্টুডেন্টও ভুল করতে পারে। পলে আপু যেমন একটা ভুল করেছিল, প্রবলেমেটিক কোশ্চেন, 5 পাওয়ার কথা ছিল, 0 পেয়ে গেছেন। তো গ, এই উদাহরণটা পড়ি। ক্রেতা ক, বিক্রেতা খ এর বিরুদ্ধে একটি পেটেন্ট বিক্রয় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের দাবিতে মামলা দায়ের করলো। পেটেন্ট কি? পেটেন্ট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যেগুলো এই যে গত ক্লাস টেস্টে নিয়েছিলাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন কোন সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। গ এ ছিল হচ্ছে বুদ্ধিভিত্তিক, মানে অস্থাবর স্থাবর বুদ্ধিভিত্তিক। বুদ্ধিভিত্তিক মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি কে পেটেন্ট করতে হয়। আমি একটা আবিষ্কার করেছি, ইনোভেশন করেছি, এই ইনোভেশনটাকে আমাকে কি করতে হবে? পেটেন্ট করতে হবে। পেটেন্ট কপিরাইটের মতন, কিন্তু সামান্য পার্থক্য আছে। পেটেন্ট হচ্ছে কোনো আবিষ্কারের ক্ষেত্রে, আর কপিরাইট হচ্ছে সাধারণত বই পাবলিশের ক্ষেত্রে কপিরাইট হয়, আমার এটা যেন কপি না হয়। আর পেটেন্টের ক্ষেত্রেও একই, কপি আটকানো, কিন্তু সেটাকে পেটেন্ট রাইটস বলে। তো পেটেন্টটাও রেজিস্ট্রেশন করে নিতে হয়। তো ক্রেতা ক, বিক্রেতা খ এর বিরুদ্ধে একটি পেটেন্ট বিক্রয় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের দাবিতে মামলা দায়ের করলো। মামলা শুনানির পূর্বেই উক্ত পেটেন্টটির অবসান ঘটে। তার মানে বিষয়বস্তুটা অবসান ঘটে গেল। এক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব না হলেও ক কে ক্ষতিগ্রস্ত করায় ক ক্ষতিপূরণের ডিক্রি পেতে পারে। প্রয়োজনে বাদীর আর্জি সংশোধন করা যেতে পারে। কেন আর্জি সংশোধন করবে? যখন পেটেন্ট যখন অবসান হয়ে গেল, তখন তার পেটেন্ট কার্যকর করা যাচ্ছে না, তখন বলতে পারে যেহেতু আমি এখন পেটেন্ট চাচ্ছি না, আমি জাস্ট ক্ষতিপূরণটাই চাচ্ছি। এইভাবে আর্জিটা সংশোধন করা যেতে পারে প্রয়োজনে। কিন্তু মামলার শুরুতেই যদি দেখা যাচ্ছে যে সেইভাবেই দুইটাই চাওয়া হতো, তাহলে কিন্তু সমস্যা হতো না। অনেক সময় সংশোধন না করার কারণে মামলা ফেল করে, অর্থাৎ আপনি চাইলেন না অতিরিক্ত ক্ষতিপূরণ বা সম্পূরক ক্ষতিপূরণ দাবি করলেন না, প্রতিকারটা সম্পূরক প্রতিকার বলা হয় এটাকে, বা অপশনাল যে রিমিডি সেটা যদি চাইলেন না, কম্পেনসেশনটা, তাহলে কিন্তু কম্পেনসেশন পাবেন না। আর মামলার যদি সুনির্দিষ্ট প্রতিকার না দেওয়া সম্ভব হয়, আর মানে ডিক্রি না দেওয়া সম্ভব হয়, তার মানে আপনি কিছুই পেলেন না, শূন্য। তাহলে এখানে বাদী হবে ক, আর বিবাদী হবে খ। এখানে মজার বিষয় হচ্ছে, পেটেন্টটা যখন বিক্রয় করতে চাচ্ছিলাম, ওই সময় যদি ক্রেতা কিনে নিত, হ্যাঁ, ক্রেতা কিনে নিত বা বিক্রেতা বিক্রয় করে দিত, মানে ডিলটা যদি ইনস্ট্যান্ট হয়ে যেত, তাহলে দুই পক্ষই লাভবান হতো। এখন এই যে চুক্তিটা ঝুলে গেল, এক্সিকিউশন হলো না, এই কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তখন যেহেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই কারণে এই ক্ষয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণের ডিক্রি দেওয়া যেতে পারে। কিন্তু
পেটেন্ট যেহেতু নাই আর কি দিবে। ক, একটি পাবলিক কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলো। পাবলিক কোম্পানি। এখন ব্যাংকগুলো দেখবেন, যেমন ব্র্যাক ব্র্যাক ব্যাংক, আগে ছিল লিমিটেড, এখন লিমিটেড না লিখে ব্যাংকগুলো শেষে কি লিখছে, পিএলসি, মানে পাবলিক লিমিটেড কোম্পানি। শেষে দেখবেন ব্যাংকের শেষে লিখে পিএলসি, আগে লিখতো এলটিডি লিমিটেড, এখন ব্যাংকের শেষে লিখছে দেখেন পিএলসি, মানে পাবলিক লিমিটেড কোম্পানি। তো এই হচ্ছে পাবলিক কোম্পানি শেয়ার ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলো। অতঃপর শেয়ার না পেয়ে মামলা দায়ের করলো। মানে টাকা দিয়েছে কিন্তু শেয়ার হস্তান্তর করেনি। মামলা শুনানির পূর্বেই শেয়ার বরাদ্দ হয়ে যাওয়ায়, মানে শেয়ার অন্যরা নিয়ে নিয়েছে, বরাদ্দ হয়ে গেছে, ডিস্ট্রিবিউট হয়ে গেছে, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব হচ্ছে না। এখন সম্ভব না হলেও ক বরাবর ক্ষতিপূরণ করা যেতে পারে, অর্থাৎ ককে ক্ষতিপূরণের টাকা দেওয়া যেতে পারে। এখন ক বাদী হয়ে মামলা করবে আর বিবাদী পাবলিক কোম্পানি হবে, মানে কোম্পানির বিরুদ্ধে। কোম্পানির থেকে আমি শেয়ার ক্রয় করতে চাইলাম, কোম্পানি দিতে রাজি হলো, ডিল হলো, চুক্তি হলো, কিন্তু সে শেয়ার আমাকে না দিয়ে অন্যদেরকে দিয়ে দিয়েছে, আমাকে বঞ্চিত করা হয়েছে। তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হলাম। আমি টাকা জমালাম কোম্পানি শেয়ার ক্রয় করব বলে, টাকাটা আমার পড়ে থাকলো, পরে আমি যে অ্যাডভান্সটা করেছিলাম সেটা হয়তো বা আমাকে ব্যাক দিচ্ছে, অথবা অ্যাডভান্স করিনি, আমি আমার কাছেই টাকা আছে, আমার টাকা তো পড়ে থাকলো। তো এই টাকাটা আমার থাকার কারণে আমি যেটা অ্যারেঞ্জ করেছিলাম কোনো ক্ষতি হয়ে, এই কারণে ক্ষতি পেতে পারি, কোম্পানি আমাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য। তো এখানে ক্ষতিপূরণ কোন ক্ষেত্রে দেওয়া যাবে, কোন ক্ষেত্রে দেওয়া যাবে না, উনিশ ধারার বক্তব্য হচ্ছে এটা। ক্ষতিপূরণ কখন দিবে, কখন দেওয়া যাবে না, কখন শুধু ক্ষতিপূরণ দেওয়া যাবে অর্থাৎ জাস্ট কম্পেনসেশন, কখন কম্পেনসেশন না শুধু ডিক্রি দেওয়া যাবে এসআর এর, মানে সুনির্দিষ্ট কার্য সম্পাদন, আবার কখন সুনির্দিষ্ট কার্য সম্পাদনের সাথে কম্পেনসেশনটাও দিবে। তিনটা সিচুয়েশন হতে পারে 19 ধারা মতে। এবং এটাও কিন্তু আদালতের বিবেচনামূলক ক্ষমতা, আদালত দিতেও পারে নাও দিতে পারে। এরপরে 20, খেসারত পরিশোধ প্রতিবন্ধকতা নয়। কিসে প্রতিবন্ধকতা নয়? মামলার ডিক্রি পেতে। খেসারতের ইংরেজি হচ্ছে লিকুইডেশন অফ ড্যামেজেস, নট এ বার টু স্পেসিফিক পারফরমেন্স। চুক্তিভঙ্গের জন্য নির্দিষ্ট অঙ্কের অর্থ অর্থাৎ খেসারত প্রদানের কথা চুক্তিতে উল্লেখ থাকলেও এবং চুক্তিভঙ্গকারী অর্থটি খেসারত হিসাবে ক্ষতিগ্রস্ত পক্ষকে প্রদানে ইচ্ছুক হলেও চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। মনে করেন, আগের যদি উদাহরণ দিই, এই উদাহরণটা না পড়ে আমি একটা উদাহরণ তৈরি করে দিচ্ছি। এর আগে আমরা উদাহরণ পড়লাম বাড়ি সংক্রান্ত। এখন যিনি বাড়ি বিক্রয় করতে চাচ্ছিলেন, বিক্রয় করার জন্য মনে করেন যে বিজ্ঞাপন দিয়েছে, একজন নিতে চাইলো, 1 কোটি টাকার ডিল হলো। এখন ওখানে চুক্তিতে লেখা থাকলো কোনো কারণে যদি বাড়িটা বিক্রয় করা না হয়, তাহলে 1 কোটি টাকার মধ্যে 10 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া হচ্ছে, 10 লক্ষর সাথে আরো 1 লক্ষ টাকা জরিমানা দিবে বাড়িওয়ালা। মনে করেন যিনি বাড়ি বিক্রয় করতে চাচ্ছেন তিনি যদি মত পরিবর্তন করেন, মানে বাড়ি বিক্রয় না করেন, সেক্ষেত্রে যিনি 10 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছেন, আহ, যদি অ্যাকচুয়ালি বাড়িটা শেষ পর্যন্ত বিক্রয় না হয়, 10 লক্ষ টাকার সাথে 1 লক্ষ টাকা জরিমানাও পাবে। জরিমানা বলতে খেসারত দিবে। এখানে বলা হচ্ছে লিকুইডেশন। লিকুইডেশনটা চুক্তিতে উল্লেখ করা থাকে যে হ্যাঁ, আমি যদি বাড়ি বিক্রয় করতে না পারি আপনার কাছে, বা আপনার কাছে বাড়ি বিক্রয় না করি, আপনাকে আমি বাড়তি 1 লক্ষ টাকা খেসারত দিব, লিকুইডেশন দিব। তাহলে লিকুইডেশনটা চুক্তিতে উল্লেখ থাকে, এবং চুক্তির একটা শর্ত, লিকুইডেশনের একটা বিষয়টা চুক্তির একটা শর্তের মধ্যে থাকে, এবং এখানে কোন পক্ষ কোন পক্ষকে দিবে এটাও স্থির করা থাকে। অথবা বলা হতে পারে যেই পক্ষ চুক্তি ভঙ্গ করবে সেই পক্ষ এই খেসারতটা দিবে। বাড়িওয়ালা যদি বাড়ি বিক্রয় না করে, তাহলে বাড়িওয়ালা 1 লাখ টাকা খেসারত দিবে। আর যদি যিনি কিনতে চাচ্ছেন তিনি যদি আলটিমেটলি আর না কিনেন, তাহলে তিনিও আবার বাড়িওয়ালাকে 1 লক্ষ টাকা কি দিবেন, খেসারত দিবেন, লিকুইডেশন দিবেন। এইভাবেও চুক্তি হতে পারে, সেটা হওয়াটাই ভালো। কারণ যে পক্ষ ভঙ্গ করবে সেই পক্ষ দিবে খেসারত, এটাই যৌক্তিক হচ্ছে। দুই পক্ষ একটা ব্যালেন্স থাকছে।
এখন যদি বাড়িওয়ালা দেখছে যে এই লোকের কাছে তো 1 কোটি টাকায় বিক্রি করতে চাচ্ছিলাম, আরেকজন আবার 1 কোটি 10 লক্ষ টাকা বলছে, মানে একটু বেশি বলছে, তাই একে না দিয়ে আমি ওকে দিই, তাহলে কি লাভ হবে? আমি 1 কোটি 10 লক্ষ টাকায় বিক্রয় করব, আর এই ব্যক্তিকে 10 লক্ষ টাকা অ্যাডভান্স ফেরত দিব, আর 1 লক্ষ টাকা বাড়তি দিয়ে দিলাম, তাহলেও তো আমার লাভ হচ্ছে 9 লক্ষ টাকা। মানে যেহেতু বেশি দামে বিক্রি করছি, 1 লক্ষ টাকা আমার বাড়তি খেসারত দিতে সমস্যা কি? এটা যদি করে, এবং যিনি অ্যাডভান্স দিয়েছিলেন তিনি যদি বলেন আমাকে বাড়ি দিতেই হবে, এখন বাড়ি আর এই যিনি ক্রেতা ছিলেন তিনি যদি আদালতে মামলা করতে যান, তাহলে আদালত কি করবে? তখন বাড়িওয়ালা বলবে, স্যার এ দেখেন চুক্তিতে লিখাই আছে, আমি খেসারত দিতে আমি প্রস্তুত আছি, আমি 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, তাও আমি তাকে বাড়ি বিক্রয় করব না। আদালত বলবে আপনি খেসারত দিলেও আপনাকে বাড়ি দিতে হবে, আপনি চুক্তি করেছেন। তাহলে দেখেন, খেসারতটা হচ্ছে স্বেচ্ছায় যদি কোনো পক্ষ বিবাদী, এখানে বিবাদী যদি স্বেচ্ছায় দিতে চায়, পরের লাইনে দেখেন খেসারতের আমি সংজ্ঞা দিয়েছি, বিবাদী নিজ থেকে স্বেচ্ছায় বাদীকে ক্ষতিপূরণ প্রদান করতে প্রস্তাব দিলে তাকে খেসারত বলে। তার মানে নিজ ইচ্ছায় যখন যেটা দেওয়া হবে, সেটা নিশ্চয়ই অর্থ দেওয়া হবে, সেই অর্থটাকে তখন খেসারত বলা হবে, নিজে থেকে যদি দেওয়া হয়। আর যদি আদালত বলে আপনি এই ব্যক্তিকে, এই বাদীকে আপনি কি করবেন, 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা কম্পেনসেশন দেন, জরিমানা দেন, অর্থদণ্ড, অর্থদণ্ড তো ক্রিমিনাল মামলায়, সিভিল মামলায় ক্ষতিপূরণ দেন, তখন সেটা 19 ধারায় চলে যাবে। তার মানে 19 ধারায় আদালত নিজে থেকে দেয়, আর 20 ধারায় পার্টি, কোনো পক্ষ নিজে থেকে দিতে চায়, কিন্তু নিজে থেকে দিতে চাইলেও আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিতে পারে। অর্থাৎ আমি দিয়ে দিচ্ছি আহ খেসারত নিজে থেকে, এই অজুহাতটা তখন চলবে না। আপনি জমি দিতে চাইছিলেন, জমি দেন, বাড়ি দিতে চেয়েছিলেন, বাড়ি দেন। উদাহরণটা পড়ি এখানে। খ, ক এর নিকট হতে ক এর দখলীয় গ এর অধীনস্থ একটি সম্পত্তি ইজারা গ্রহণ অনুমোদন বিষয়ে চুক্তিবদ্ধ হলো। শর্ত হলো, ক গ এর নিকট আবেদন করে খ এর জন্য ইজারাটির লাইসেন্স এনে দেবে, অন্যথায় ক খকে 10,000 টাকা খেসারত দিবে। মানে চুক্তি হয়েছে, এখানে ঝামেলা আছে হচ্ছে দখল করছে সম্পত্তিটা। আর যদি পারমিশন দেয় তাহলে হবে। মনে করেন হচ্ছে এখানে সরকার, আর হচ্ছে একজন পাবলিক, একজন সাধারণ ব্যক্তি, হচ্ছে সাধারণ ব্যক্তি। তাহলে একজন বলছে যে ভাই এই সরকারি সম্পত্তিটা আপনাকে আমি কি করে নিব, ইজারা বা লিজ নিয়ে দিব, যদি দিতে পারি আমাকে এত টাকা দিবেন। মানে এখানে মোটামুটি একটা দালালির কি হয়েছে, চুক্তি হয়েছে, যে আমি যদি নিয়ে দিতে পারি তাহলে আমাকে এত টাকা দিবেন, আর যদি নিয়ে দিতে না পারি আপনাকে আমি কি করব, 10,000 টাকা খেসারত দিব। এভাবে চুক্তি হয়েছে। এখন তো সরকার, সরকার দরখাস্ত করেছে, সরকার কি করেছে, রিজেক্ট করেছে, ইজারা দেয়নি। কিন্তু পরবর্তীতে লাইসেন্সের জন্য বরাবর আবেদন করতে অস্বীকৃতি জানালো। এখন এর কাছে যাচ্ছে না, কারণ হয়তো বা ভিন্ন অন্য কাউকে দিতে চাচ্ছে, বা অন্য কোনো ভালো ডিল পেয়েছে, এবং চুক্তি মোতাবেক কে 10,000 টাকা খেসারত দেওয়ার প্রস্তাব দিল, যে আপনার 10,000 টাকা দিতে এসেছে, আপনি 10,000 টাকা নিয়ে এখান থেকে বিদায় হন। কিন্তু খ তো আর সেটা শুনবে না, আমি লিজ নিতে চাইছিলাম, আমাকে লিজই দাও, ইজারাই আমাকে দেন। যদি লাইসেন্স দিতে সম্মত থাকে, তবে চুক্তিটির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। এখন যদি নিজে এর কাছে যায় যে এই ঝামেলা হয়েছে, তো আপনার মাধ্যমে আমাকে লাইসেন্স নিয়ে দিতে চেয়েছিল, তো এখন সে নিজে আপনার কাছে অ্যাপ্লাই করতে অস্বীকৃতি জানাচ্ছে, তো আমি সরাসরি অ্যাপ্লাই করি। যদি দিতে চাই তাহলে এই এখানে ক্ষয়ের মাধ্যমে, বা এখানে সরাসরি লাইসেন্স দিতে পারবে। এটা হচ্ছে বিষয়। তাহলে মোট কথা, খেসারত কি, নিজে থেকে টাকা দিতে চাচ্ছি, আপনি চুক্তি থেকে সরে যান। এখন যে চুক্তি করেছে সে তো নাসর বান্দা না, আমি টাকা নিব না, আমার যেটা চুক্তি হয়েছে আমাকে সেটাই দাও। সেক্ষেত্রে আদালত, যে বাদী, তার কথা শুনবে, খেসারত দিলেও আর সেটা কাজে আসবে না। অর্থাৎ খেসারত প্রতিবন্ধকতা নয়, কি ক্ষেত্রে, মানে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে। 21, যে সকল চুক্তি প্রবল
চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি বাস্তবায়ন বা চুক্তি বলবৎকরণযোগ্য নয়, 8টি ক্ষেত্রে। আমরা পড়েছিলাম 12 ধারায় 4টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। কত ধারায়? 12 ধারায়। 12কে যদি আমি উল্টিয়ে দিই, অর্থাৎ এককের ঘরে দশক, দশকের ঘরে একক, তাহলে 12কে উল্টালে 21 হয়ে যায়। তাহলে 12 ধারাতে বলছে 4টি ক্ষেত্রে চুক্তি প্রবল সম্ভব, 21 ধারায় বলছে 8টি ক্ষেত্রে সম্ভব নয়। দেখেন কি অদ্ভুত মিল আছে, ওখানে 12 ধারায় 4টি ক্ষেত্রে, এখানে 12কে উল্টিয়ে দিয়ে 21 ধারায় 8টি ক্ষেত্রে, এইভাবে মনে রাখবেন। কন্ট্রাক্টস নট স্পেশালি ইনফোর্সেবল, তাহলে আগে আমরা 12 ধারায় যে 4টি ক্ষেত্র দেখেছিলাম, এখানে আমরা দেখেছিলাম যে যদি জিম্মা সংক্রান্ত হয় অবশ্যই চুক্তি প্রবল হবে, আর যে ক্ষতি হবে সেটা নির্ণয়ের মানদণ্ড যদি না থাকে, তাহলে যেহেতু নির্ণয় টাকা দিয়ে সমাধান তো করা যাচ্ছে না, কারণ এটা কত টাকা দিতে হবে সেটা বোঝাই যাচ্ছে না। তাই যেটা চুক্তি হয়েছে সেটাই করো, সেটাই করতে বাধ্য করবে আদালত। আর আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার লাভ করাই সম্ভব না পর্যাপ্তভাবে। তাহলে পর্যাপ্ত পাচ্ছে না মানে বাদী চাচ্ছে যে আমাকে যদি 1 লক্ষ টাকা দেয় আমি চুক্তি থেকে সরে আসবো, কিন্তু বিবাদী বলছে আমি 20,000 টাকা দিব। কোথায় 20,000, কোথায় 1 লক্ষ টাকা, এটা অবশ্যই কি অপ্রতুল, পর্যাপ্ত হচ্ছে না। আর শেষ পয়েন্ট ছিল হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, তার মানে এখানে বিবাদী 1 টাকাও দিবে না। তাহলে যেহেতু 1 টাকাও দিবে না ক্ষতিপূরণ, সেক্ষেত্রে যেটা চুক্তি হয়েছে সেটাই বিবাদীকে করতে বাধ্য করা যাবে। তো এই 4টা পয়েন্টকে মাথায় রেখে আমরা এবার 21 ধারার 8টা পয়েন্টকে পড়বো। তাহলে ওখানে যেগুলো থাকলো সেগুলোর একটু বিপরীত হবে এখানে। যেমন আর্থিক ক্ষতিপূরণের দ্বারা প্রতিকারযোগ্য, এর আগে ছিল আর্থিক ক্ষতিপূরণ পাওয়া সম্ভব না, এবারে বলছে আর্থিক ক্ষতিপূরণের দ্বারা প্রতিকারযোগ্য, মানে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা প্রতিকার দেওয়া সম্ভব। যেখানে টাকা দিয়ে সমাধান করা যাচ্ছে সেখানে আর ওই বিষয়বস্তু নিয়ে এত টানা হাসড়া করার দরকার কি, যেহেতু দিতে চাচ্ছে না বিবাদী, বাদীকে তখন আদালত বলবে আপনি ক্ষতিপূরণ নিয়ে নেন, বাদীও রাজি হয়ে যাবে। যেমন চালের ক্ষেত্রে 100 মণ চাল দিতে চাইছিল, সে তো দিতে পারেনি, ঠিক আছে, 100 মণ চালের দাম বাবদ আপনি যেটা দিয়েছিলেন টাকা অ্যাডভান্স, সেই টাকাটা নেও, সাথে আপনি আরো 20,000 টাকা নেন, নিয়ে অন্য জায়গা থেকে চাল কিনে নেন আপনি। তখন অনেক সময় বাদী রাজি হয়ে যাবে, কারণ চাল তো অন্য জায়গায় গেলেই পাবে, টাকা দিলেই পাওয়া যাবে চাল। আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট যদি হয় এবং আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার হয়, এটাই হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের দ্বারা প্রতিকারযোগ্য। কখন প্রতিকারযোগ্য হবে? ক্ষতিপূরণ যদি এনাফ হয়, যথেষ্ট হয় এবং পর্যাপ্ত হয়, এবং এটাই পর্যাপ্ত প্রতিকার হয়, মানে এইভাবে সম্ভব, লজিক্যাল মনে হচ্ছে, ন্যায় বিচার হচ্ছে, সেই ক্ষেত্রে করা যাবে। ঋণপত্র ক্রয়, নীল ক্রয়, নীল বলতে কি বোঝাচ্ছে? আমরা আগে নীল চাষ হতো ব্রিটিশ আমলে, সেই নীলের কথা এখানে উদাহরণে চলে আসছে। ক্রেডিট খোলা ইত্যাদি চুক্তি, কারণ এগুলো সবগুলোই কি অস্থাবর প্রপার্টি। খ নম্বর, জটিল ও অসংখ্য পুঙ্খানুপুঙ্খ বিবরণ, ব্যক্তিগত যোগ্যতা বা সংকল্পের উপর নির্ভরশীল, বা চুক্তির শর্ত শর্ত পূরণযোগ্য নয়। আর জটিল ও অসংখ্য পুঙ্খানুপুঙ্খ বিবরণ মানে অনেক স্টাডি করতে হবে, আদালত বিরক্ত হয়ে যাচ্ছে এত স্টাডি করতে, অনেক ঝামেলা আছে। এমন একটা চুক্তি, মনে করেন চুক্তির অনেক পেজ, তো বা এখানে হিসাবের অনেক বিষয় আছে, হয়তোবা পক্ষ অনেক, এই কারণে টাকা দিয়ে এটা সমাধান করা যদি যায় তাহলে করবে আদালত, এই এত হ্যাসেল বা এত কষ্ট নিবে না, বা পক্ষদেরকেও দিবে না, আইনজীবীদেরকেও দিবে না এই ক্ষেত্রে। অথবা ব্যক্তিগত যোগ্যতা, ব্যক্তিগত যোগ্যতার মধ্যে কি কি আছে নিচেই উদাহরণ দিয়েছি। গান গাওয়া, কোনো গায়ককে গান গাওয়ার জন্য কন্ট্যাক্ট করা হয়েছিল, পরে গান গাইতে পারছে না, টাকা ফেরত নেওয়া যাবে, তাকে বাধ্য করা যাবে না যে গান গাইতেই হবে, কারণ এটা ব্যক্তিগত যোগ্যতা। ছবি আঁকা, একই বিষয়। সাহিত্য গ্রন্থ রচনা মানে সাহিত্যিক, সিনেমার অভিনয়, এগুলো সবগুলো হচ্ছে আর্টিস্টিক ওয়ার্ক, শিল্প মূল্য আছে এগুলোর। শৈল্পিক কাজ, তো শৈল্পিক কাজ এগুলো ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করছে, এগুলো আমার অভিনয় করতে ইচ্ছা করছে না এখন। তো 57 ধারায় আবার আছে
সিনেমায় অভিনয় করতে আমার ইচ্ছা করছে না। ঠিক আছে, আপনি আমার সিনেমায় অভিনয় করতে ইচ্ছা করছেন না, আমি এমন কাজ করব, আপনি যেন আমার সাথে 5 বছরের কন্ট্যাক্ট করেছেন, তো আমার সিনেমায় কাজ করবেন, এমন কাজ করব যেন এই 5 বছর আপনি অন্য কারো সিনেমায় কাজ করতে না পারেন। 57 ধারায় আছে হচ্ছে নেগেটিভ ইনজাংশন, সেটা আমরা পড়বো। তার মানে আমার কাজ করতে না পারলেও আমি অন্যের কাজও করতে দিব না, এটা করা যায় 57 ধারায় আছে। ব্যক্তিগত সংকল্প বা ইচ্ছা, বিবাহ, বিবাহ করতে চেয়েছিল কিন্তু এখন বিবাহ করতে চাচ্ছে না। মনে করেন দুইজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একটা লিখিত করলো, এটা বিবাহ না, মনে করেন এফিডেভিট করলো যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব, আমরা 1 সপ্তাহ বা 1 মাস বা 1 বছর পরে কি করব, কাজীর কাছে গিয়ে বিয়ে রেজিস্ট্রি করে নিব, অথবা অন্য ধর্মের ক্ষেত্রে যার যার ধর্ম সেই অনুসারে বিয়ে করে নিব বলে একটা এফিডেভিট করলো। কিন্তু বলছে আমরা এতদিন পর বিয়ে করব, মানে ইনস্ট্যান্ট আজকে বিয়ে করছে না, ইন ফিউচার বিয়ে করব, এইভাবে একটা এফিডেভিট করলো, একটা চুক্তি করলো। এফিডেভিট একটা চুক্তি। তো এই চুক্তি অনুসারে পরে এক পক্ষ, হয় মেয়েটা অথবা ছেলেটা রাজি হচ্ছে না। এখন যখন ছেলে রাজি হবে না, মেয়ে মামলা করবে যে আমাকে বিয়ে করতে কেন চাচ্ছে না, বিয়ে করতে হবে। আদালত বলে যে যেহেতু বিয়ে হয়নি আপনাদের, আর বিয়ে না হলে তো পরস্পরের প্রতি কোনো অধিকার সৃষ্টি হয় না, আর এটা যেহেতু ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল, আপনার সাথে বিয়ে করতে চেয়েছিল এখন করতে চাচ্ছে না, অতএব আদালত এখানে কিছু করতে পারবে না। কারো মনের উপরে কারো কি নাই, কন্ট্রোল নাই। জটিল কাজ, বিশেষ পদ্ধতিতে চাষাবাদ। তো এখানে জটিল কাজ এখন তাহলে আমরা দেখছিলাম যে জটিল কাজ, বিশেষ পদ্ধতিতে চাষাবাদ। এখন মনে করেন যে আমার 1 বিঘা জমি আমি কি করছি, একজনকে লিজ দিলাম চাষাবাদ করার জন্য। সে মনে করেন যে এখানে ধান চাষ করবে। তা আমি তাকে বললাম যে ধান চাষের জন্য তো দিলাম, কিন্তু এইভাবে চাষ করতে হবে, এবং এই ধানই চাষ করতে পারবেন আপনি, এই ধান ছাড়া অন্য ধান চাষ করতে পারবেন না, মানে আমি কিছু কন্ডিশন দিয়ে দিলাম। এখন যিনি নিবেন তিনি ওই পদ্ধতিতে চাষ করতে কিনা অভ্যস্ত না, এবং হয়তোবা আমি আধুনিক কোনো পদ্ধতি তার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এটার কারণে ওই ব্যক্তির কি হতে পারে, অসুবিধা হতে পারে। এখন সে এসে আদালতে মামলা করলো যে আমি ওই পদ্ধতিতে চাষ করতে পারছি না, অতএব আমি এটা নিব না। এখন আমি তাকে নিতে বাধ্য করছি। তো যেহেতু সে নিচ্ছে না, এখানে আমি মামলা করি বা উনি মামলা করেন না কেন, আলটিমেটলি এই যে ডিল সেটার কার্যকর হবে না, অর্থাৎ সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব না। অর্থাৎ এই বিশেষ পদ্ধতিতে চাষ করতে হবে, এই ধরনের লিজ দেওয়ার যে ডিল, যে চুক্তি, সেটার কার্যকর হবে না। কারণ এত শর্ত দিলে তো অপরপক্ষ পারবে না। তাই চুক্তির শর্তাবলী নির্ণয় করা যায় না, অর্থাৎ চুক্তিতে এমন ভাষায় চুক্তি লেখা হয়েছে, ভাষাটা কেমন হতে পারে, খুব চালাকি করে লেখা হয়েছে, এক পক্ষকে সুবিধা দেওয়া হয়েছে, অপর পক্ষকে সুবিধা কম দেওয়া হয়েছে, যেই কারণে শর্তাবলীগুলো বোঝা যাচ্ছে না। আবার আহ, চুক্তি সম্পর্কে চুক্তি লিখতে পারেন, ভালো ডিড লিখতে পারেন, এরকম ডিড রাইটার ছাড়া বা কোনো অ্যাডভোকেট ছাড়া, কোনো অভিজ্ঞ ব্যক্তি ছাড়া যদি চুক্তি লিখানো হয়, যেখানে শর্তগুলো এমন ভাবে উল্লেখ করেছে যে সেটার কোনো অর্থ বহন করে না, অর্থাৎ কি শর্ত লিখেছে সেটা বোঝাই যাচ্ছে না, নির্ণয় করা যাচ্ছে না, তাহলে যেখানে শর্তই বোঝা যাচ্ছে না চুক্তির, সেখানে সেটার কি করে কার্যকর করবে। যেমন চুক্তিতে জায়গা ও সাজ সরঞ্জামের পরিমাণ ও প্রকৃতি নির্দিষ্ট না করা। মনে করেন যে আমি আমার একটা বাসায় টাইলস লাগাবো, টাইলস লাগানোর জন্য টাইলস মিস্ত্রি লাগবে। এখন টাইলস মিস্ত্রিকে বললাম আমার বাসায় আমি লাগাবো, আসেন। টাইলস মিস্ত্রি চলে আসলো, টাইলস মিস্ত্রির সাথে চুক্তি হয়নি। টাইলস লাগানোর যেটা স্বাভাবিক নিয়ম, স্কোয়ার ফিট হিসাব করে লাগানো হয়, যে এত স্কোয়ার ফিট আমি লাগাবো, এত টাকা নিব, প্রতি স্কোয়ার ফিট হিসেবে মজুরি ধরা হয় কন্ট্রাক্টে। অথবা আহ, সে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করবে, প্রতিদিন এত টাকা মজুরি নেবে, দুই সিস্টেমে হতে পারে। তো কন্ট্রাক্ট সিস্টেমে বেশি হয় স্কোয়ার ফিট চিন্তা করে। তো এগুলো কোনো কিছু নির্দিষ্ট না করে, ও, বা কোন পজিশনে লাগানো হবে, অথবা আমি নর্মালি টাইলস না লাগিয়ে টাইলস টুকরো টুকরো করে কাটাচ্ছি,
কাটিয়ে ছোট ছোট করে মোজাইকের মতন আমি টুকরো করে লাগাচ্ছি। তার মানে পরিশ্রম তো বেশি হবে। হ্যাঁ, স্কোয়ার ফিট আমি ঠিকই দেবো, কিন্তু ছোট ছোট 1 ইঞ্চি করে টুকরা করাচ্ছি, করিয়ে বলছি এখন আমার পুরো ওয়াল করে দাও এটা। তাহলে বড় টাইলস লাগাতে হয়তোবা 20 স্কোয়ার ফিটে আমার সময় লাগবে, যে তাহলে টুকরা টুকরা লাগাতে তো অনেক গুণ বেশি সময় লাগবে, কাটতে হবে, সেট করতে হবে, তাহলে এটার ফি নিশ্চয়ই বেশি আসবে। তাহলে এখানে যেহেতু নির্দিষ্ট করা নেই, একটা জটিলতা তৈরি হবে। টাইলস মিস্ত্রি তখন খেপে যাবে আমার উপরে। তখন সে এই চুক্তিতে কি হবে না, রাজি হবে না। লিখিত চুক্তি থাকলেও সে আর এটা করে দিতে থাকবে না, কারণ তার 10 গুণ পরিশ্রম হবে। সে পাগল না হলে তো আর এটা করবে না। তো এইরকম যদি সিচুয়েশন হয় যে সুনির্দিষ্ট শর্ত নাই, তখন এইটা ডিল হবে না। আবার মনে করেন যে বিয়ের ডেকোরেশনের কাজ করতে হবে, ইভেন্ট ম্যানেজমেন্টের বিষয়, বিয়ের হোক বা অন্যান্য ইভেন্ট ম্যানেজমেন্ট। এখন কি কি ফুল থাকবে কিনা, কি কি ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করবে, এগুলো কি করা নাই, নির্দিষ্ট করা নাই। পরিমাণ, প্রকৃতি, অর্থাৎ ফুল, সেটা কি প্রাকৃতিক ফুল হবে না কাগজের ফুল হবে না প্লাস্টিক ফুল হবে, কিছু উল্লেখ নাই। তাহলে যে কন্ট্রাক্ট নিয়েছে, যে কাজ করবে, সার্ভিস দিবে, ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করবে, তারা নিশ্চয়ই চিপ প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবে। সেটা নিয়ে তখন ঝামেলা তৈরি হবে। অর্থাৎ এই ধরনের ডিল কি হবে না, এক্সিকিউশন করা যাবে না। গ আহ, গেল ঘ, চুক্তির প্রকৃতির কারণেই বাতিলযোগ্য। মানে চুক্তির প্রকৃতি, মনে করেন কেউ অবৈধ যদি কোনো চুক্তি করে, তাহলে তো সেটার কার্যকর করা যাবে না। সেই কারণে, যেমন চুক্তিতে অংশীদারি ব্যবসার সময়কাল উল্লেখ না করা, অবৈধ কাজের জন্য চুক্তি, যে চুক্তি বাস্তবসম্মত নয়, নিয়ম পরিপন্থী মেয়াদি চুক্তি, 6 মাসের পরিবর্তে ভিন্ন মেয়াদের শিক্ষানবিশ আইনজীবী হিসাবে সিনিয়রের সাথে চুক্তিবদ্ধ হওয়া। মনে করেন বাংলাদেশ বার কাউন্সিলে আপনি পরীক্ষা দিবেন, 6 মাসের জন্য শিক্ষানবিশ চুক্তি করতে হয়েছে আপনাকে এফিডেভিটের মাধ্যমে। পরীক্ষায় আসলো, বার কাউন্সিল অর্ডার রুলস এর এই যে বিধি আছে, 60 60 বিধি অনুসারে প্রশ্ন আসছে 6 মাস আপনাকে শিক্ষানবিশ কাল অতিক্রম করতে হবে। প্রবলেমেটিক প্রশ্ন আসছে যে অমুক 4 মাসের জন্য কি করেছে, চুক্তি করেছে। দেখেন, 6 মাসকে পরিবর্তন করে 4 মাস দিয়ে দেওয়া হলো, দিয়ে প্রবলেমেটিক প্রশ্ন করা হলো। And সে 4 মাসের জন্য শিক্ষানবিশকাল হিসেবে চুক্তিবদ্ধ হয়। এইভাবে সে এমসিকিউ পরীক্ষা দিতে যাবে। সে কি এমসিকিউ পরীক্ষার জন্য উপযুক্ত কিনা? নিশ্চয় উপযুক্ত নয়। তার আপনাদের কনফিউজ করার জন্য বলতে পারে সে বাংলাদেশের নাগরিক, তার 21 বছর বয়স হয়েছে, তার আইনি ডিগ্রিও আছে, সবকিছুই বললো, কিন্তু 6 মাসের কাছে 5 মাস করে দিল বা 7 মাস করে দিল, 6 মাস ভিন্ন অন্য কিছু করে দিল। তাহলে চুক্তির মেয়াদ যদি ভিন্ন হয়, তাহলে সেটা বাস্তবসম্মত নয় বা বিধি পরিপন্থী হয়ে গেল। আইন আছে 6 মাস, আপনি 5 মাস চুক্তি করলেন, তাহলে তো আপনাকে পরীক্ষা দিতে দিবে না, বা পরীক্ষা দিলেও আলটিমেটলি আপনি ভাইভাতে আটকা যাবেন। জিম্মাদার কর্তৃক ক্ষমতা লঙ্ঘন করে কৃত চুক্তি। একজন জিম্মাদার, তাকে জিম্মা দিয়েছে, তা- তাকে যতটুকু ক্ষমতা দিয়েছে, সে বলেছে দেখভাল করবেন, আপনি এই সম্পত্তি বিক্রয় করতে পারবেন না। এখন জিম্মাদার মালিকের আহ, অগোচরে মালিকের জিম্মাদারি বা ট্রাস্ট প্রপার্টি বিক্রয় করে দিচ্ছে, বা আপনি আপনার একটা স্বর্ণালংকার স্বর্ণকারের কাছে রেখে, জিম্মায় রেখে হয়তো বা 1 লক্ষ টাকা ধার নিয়েছেন, যে 1 মাস পরে আমি 1 লক্ষ টাকা দিয়ে দিব, আমার স্বর্ণ তুলে নিব, জিম্মা রাখছেন, সাথে আরো 2,000 টাকা আমি কি দিব, লাভ দিব। এরকম অনেক হয়, বন্ধক রাখা। তো এটা করার পরে জিম্মাদার আপনার ওই যে প্রপার্টিটা 1 মাস পুরো না হওয়ার আগেই হয়তো বা অন্য কারো কাছে বিক্রয় করে দিয়েছে, স্বর্ণের অলংকার। তো এটা তো তার করা কি না, আহ, যুক্তিসঙ্গত না। অতএব ওই যে বিক্রয় চুক্তি, সেটার কিন্তু টিকবে না। জিম্মাদার কর্তৃক ক্ষমতা লঙ্ঘন, বিক্রয় চুক্তি, ইজারা চুক্তি ইত্যাদি। তাহলে সে যার কাছে বিক্রয় করলো, আপনি জিম্মাদারের নামে মামলা করলে জিম্মাদার আবার তার কাছ থেকে ওইটা ফেরত এনে আপনাকে দিতে বাধ্য। ওই বিক্রয় চুক্তিটা তখন বাতিল হয়ে যাবে। এবং যে নিয়েছে সে যদি বলে আমি তো ঠিকভাবে ক্রয় করেছি, তখন আপনি বলতে পারবেন এটা তো প্রকৃত মালিক আমি, তার তো টাইটেলই ত্রুটিপূর্ণ।
এই কারণে এই যে আপনার স্বর্ণ জিম্মাদার আরেকজনের কাছে বিক্রয় করে দিল, ওই বিক্রয় চুক্তিটা বাতিল হয়ে যাবে। সেইটা কার্যকর করার জন্য জিম্মাদার অথবা যে আপনার স্বর্ণের অলংকারটা কিনেছে সে যদি আদালতে মামলা করে, তাহলে সেটা আর টিকবে না। আলটিমেটলি আপনার কাছে সেটা ফেরত আসবে। কোম্পানির পক্ষে ক্ষমতার অতিরিক্ত চুক্তি, ওই উ এবং চ প্রায় একই রকম। ওখানে জিম্মাদার, এখানে কোম্পানি। কোম্পানির ম্যানেজার কর্মকর্তা কর্মচারী কর্তৃক নিজ ক্ষমতার আওতার বাইরে ক্রয় বিক্রয় চুক্তি ইত্যাদি। কোনো কিছু ক্রয় করছে কোম্পানির যিনি মালিক তার অনুমতি ছাড়া, আবার কোনো কিছু বিক্রয় করছে, এই যে ক্রয় বিক্রয় চুক্তি, সেটা চাইলে কোম্পানির মালিক এসে বাতিল করে দিতে পারবে, কারণ কোম্পানির ম্যানেজার বা কর্মকর্তা বা কর্মচারীকে সেই ক্ষমতাটা বা এখতিয়ারটা দেওয়া হয়নি। ছ, কার্য সম্পাদন শুরুর তারিখ হতে 3 বছর ক্রমাগত কাজ করতে হবে। মানে মামলা চলতে পারে 10 বছর, সেটা ম্যাটার না, কিন্তু যদি ডিক্রি দেওয়া হয় যে হ্যাঁ এটা কার্য সম্পাদন করেন, এখন এই কার্য সম্পাদন বিবাদের বিরুদ্ধে তো ডিক্রি দেওয়া হবে, এখন বিবাদীকে 3 বছর টানা কাজ করতে হবে, এই ধরনের একটা জটিলতায় ফেলে দিচ্ছে এই চুক্তি যদি বাস্তবায়ন হয়। তাই আদালত 3 বছর ক্রমাগত যেহেতু কাজ করতে হবে, এটা বিবাদীর জন্য একটা হার্ডশিপ হয়ে যাবে, বিবাদীর জন্য হার্ডশিপ বা কষ্টের বিষয়। তো যেহেতু বিবাদীর জন্য হার্ডশিপ বা কষ্টের বিষয়, এই কারণে এখানে কি করা হবে না, 21 ধারা অনুসারে চুক্তির কার্য সম্পাদনই করা হবে না, তার পরিবর্তে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। সর্বশেষ জ, চুক্তি স্বাক্ষরিত হবার পূর্বেই বিষয়বস্তু বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ চুক্তি যেই তারিখে কার্যকর হওয়ার কথা, বায়না হয়েছে, বললো আমি 1 মাস পরে বাকি টাকা দিয়ে এই প্রোডাক্টটা নিব, তো 1 মাস পরে দেখা হলো যে প্রোডাক্টটাই নাই। হয়তো বা কোনো গরু বিক্রয় করতে চেয়েছিল সামনে, কুরবানির ঈদ, মনে করেন এটার উদাহরণ দিই, খুব দারুণ একটা উদাহরণ হবে। তো কুরবানির ঈদ কিছুদিন পরে আপনি একটা গরু ক্রয় করলেন, এখন বললেন যে এই গরুর দাম নির্ধারণ করা হলো 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকার মধ্যে 50,000 অ্যাডভান্স দিয়ে দিলেন, 1 লক্ষ টাকা বাকি থাকলো। বললো ভাই এই 50,000 টাকা এখন নেন, আমি ঈদের দিন আপনার থেকে গরুটা নিব সকালে, আপনার বাসায় থাক, এই এতদিন আপনাকে কি করতে হবে, লালন পালন করতে হবে। এইভাবে চুক্তি হলো, লিখিত চুক্তি হলো মনে করেন। এখন কোরবানির আগে কোনো কারণে গরুটা যদি মারা যায়, এখন আপনি যে যদি বলেন আপনাকে গরু দিতে চাইছিলেন, আমাকে গরু দিতেই হবে, কোত্থেকে দিবে, গরু তো মারা গেছে। এখন আপনি এটা বলতে পারেন যে আপনার অবহেলার কারণে মারা গেছে। তো যার গরু সে কি অবহেলার কারণে মেরে ফেলে, সে তো আর টাকা পাবে না, 1 লক্ষ টাকাও পাবে না, আর 50,000 টাকা ফেরত দিতে হবে। গরু পাচ্ছে না, অ্যাডভান্সের টাকা তো অবশ্যই ফেরত দিতে হবে, যেহেতু মারা গেছে গরুটা। তো এই গরুর উদাহরণ দিলাম, আরো অনেক কিছু হতে পারে। 1940 সালের সালিসি আইনের বিধান পরিপন্থী চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন যোগ্য নয়, এটা বাড়তি একটা পয়েন্ট দিয়েছি আমি, এটা উদাহরণের মতো আপনারা মনে রাখবেন, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে এই পয়েন্টটা তুলে দিয়ে। আমি গবেষণা করে পেয়েছি, পয়েন্টটা দিয়ে দিয়েছি, 21-এর সাথে যাই এই কারণে। আবার মনে হয়েছে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। এরপরে 21, 21-এর পরে 21A, সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের আইন কে বলবেন, না দেখে বলেন, আমরা কত সালের আইন পড়ছি এটা? হ্যাঁ, শিবলি ভাই বলেন। এটা হচ্ছে 1877 সালের আইন। হ্যাঁ, প্রশ্ন আমার এটা না, প্রশ্ন এবার করব। আর 21-এ ধারাটা 2004 সালের 27 নং আইন দ্বারা যুক্ত করা হয়েছে, এবং যেটা 2005 সালের 1 জুলাই হতে কার্যকর। তাহলে আইন হচ্ছে 1877, অনেক আগে, পুরাতন আইন। কিন্তু 21A ধারাটি 2007 সালে যুক্ত করলো। আমরা জানি সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয়টি ধারা আছে? 57টি। 57টি। 21 ক না দিয়ে এটা 58 নম্বর ধারা করলে কি হতো, ক্ষতি হতো? কেন 21 ক করলো? মানে আমি বলতে চাচ্ছি এই 21 ক, মানে A B C বা ক খ গ এরকম ভিতরে এই সংখ্যার সাথে অক্ষরযুক্ত ধারা কেন করছে, অক্ষর বলছে বর্ণযুক্ত ধারা। ইংরেজিতে ABCD দিচ্ছে ক্যাপিটাল A, এটা হচ্ছে
21 ক্যাপিটাল এ ধারা, তাই নয় কি? তো ক্যাপিটাল এ না দিয়ে এটা 58 নম্বর ধারা করতে পারতো কিনা, করলে সমস্যা কি? এখানে 21 এ করার যুক্তিটা কি এটা জানতে চাচ্ছি, জানেন কি? ঠিক বলতে পারছি না। আচ্ছা, কে জানেন বলেন, এটা জানা প্রয়োজন কিনা আইনজীবী হিসাবে, বলেন। হ্যাঁ, রাজ্জাক ভাই বলেন। স্যার, এখানে 21 ধারাটা অ্যামেন্ডমেন্ট করার জন্য 21 ধারার কথাটাই লেখার জন্য ওখানে তো লেখা যাবে না, যার জন্য বাড়তি একটা ধারা নেওয়ার জন্য 21-এর দেওয়া হয়েছে। এখানে যে সকল চুক্তি প্রবল করা যায় না, আর এখানে অনিবন্ধিত বিক্রয় চুক্তি, এটাও কি কার্যকর করা যাবে না, তার মানে 21-এর সাথে মিল আছে, তাই না? জি স্যার। 21-এ বলছে এসআর সম্ভব, মানে আহ, চুক্তি প্রবল সম্ভব না। 21-এরও একই বক্তব্য, চুক্তি প্রবল সম্ভব না। ঠিক আছে, কোন ক্ষেত্রে? অনিবন্ধিত বিক্রয় চুক্তি, আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল নট স্পেশালি ইনফোর্সেবল, এটা একটা মিল আছে। তাই 21 কয় এখানে সেট করা হয়েছে। 21-এর মধ্যে এটা দেওয়া যেত, কিন্তু এটা 21-এর মধ্যে দিলে অনেকের নজরে আসবে না। তো এটা একটা বাড়তি সেকশনে করা হয়েছে এটার গুরুত্ব দেওয়ার জন্য। এটা 58 নম্বরে দিলে সমস্যা কি হতো বলেন? যেহেতু 21-এর রিলেটেড, তাই 21-এর সাথেই রাখা হয়েছে। আচ্ছা, এখন যদি আমি বলি যে মনে করেন 57 ধারায় যেটা আছে, 57 রিলেটেড যদি একটা সেকশন তৈরি করা হয়, তাহলে 57 হবে না 58 হবে? 57 রিলেটেড হলে তো 57 হবে স্যার। 58 হবে না। না, কারণ 57 থেকে এটা আসছে, যার জন্য 57 দিতে হবে। আর যদি 58 হতো তাহলে তো ওটা রিলেটেড না, নতুন একটা আইন হলে তখন ওইটা 58 দেওয়া যেত, যে 58 ধারা একটা তৈরি করছে। হ্যাঁ, তো একই বিষয় আসছে, অর্থাৎ যেই সেকশন রিলেটেড হবে সেটাই হবে। সিপিসি তে একটা সেকশন আছে, সেটা হচ্ছে 79A, যেখানে বলা আছে হচ্ছে এডিআর এর কথা। তো এডিআর কিন্তু 79, যে ধারা 79-র সাথে এডিআর এর কোনো কানেকশনই নাই। বুঝতে পেরেছেন? জি স্যার। মনে পড়ছে কিনা? তার মানে হ্যাঁ। এটা একমাত্র কারণ না, এটা একটা কারণ, কিন্তু এটা মূল কারণ না। আপনি যেটা বলছেন এটাও একটা কারণ, কিন্তু এটা মূল কারণ না। কেউ কি জানেন এই কারণ ছাড়া কেন 58 ধারা সৃষ্টি করা হচ্ছে না, মাঝখানে ধারা যুক্ত করা হচ্ছে? মানে শেষে কেন ধারা বাড়ছে না, বৃদ্ধি করা হচ্ছে না, এটা প্রশ্ন। হ্যাঁ, মামুন স্যার, ভাই এখানে প্রশ্ন করুন। ধারাটা এক রাখা হয়েছে আর কি, যেহেতু 57টি ধারা বা 67টি ধারা ঠিকই থাকবে আইনে, কিন্তু একটা ধারা বাড়বে আর কি, এই জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কারণ মামুন ভাই। সুনির্দিষ্ট প্রতিকার আইনটাই শুরু থেকেই 57টা ধারা নিয়েই প্রতিষ্ঠিত, যা প্রতিষ্ঠিত আইনটাই 57 ধারা দিয়েই শুরু। সেই কারণেই মধ্যবর্তী কোনো ধারা বা কোনো সেকশন যদি যোগ, তাহলে এ বি বা কোনো সংযুক্ত থাকবে, এই কারণে স্যার। কারণ এখানে আইনটাই 57টা ধারা, এটা প্রসিদ্ধ, এবং এটাই ডিক্লারেশন দিয়েই শুরু, ডিক্লারেশন বলি আমরা। এটা কোনো কারণ স্যার? হ্যাঁ, না, এটাই আসলে মেন কারণ। এটা 58 ধারা করার সুযোগ নাই। জি স্যার। মানে যতটা ধারা দিয়ে শুরু হবে আইন, ততটাই রাখতে হবে। এখন আমি যদি এটা 58 করতে চাই বা ধারা আমি মানে পরিবর্তন করতে চাই, তাহলে আইন পুরোটা কি করে দিতে হবে, রিপিল করে দিতে হবে। মানে আগের আইন নতুন বাতিল করে করে আবার নতুন আইন করতে হবে। জি স্যার। যেমন যৌতুক আইন ছিল 1980 সালের, সেটা বাতিল করে আমরা আবার 20 সালে নতুন আইন নিয়ে আসছি, যৌতুক নিরোধ আইন। তো জি তখন স্যার। ধারাটা পুরোটা আপনি রিয়ারেঞ্জ করার কি থাকছে, সুযোগ থাকছে। মানে ব্যাপারটা এরকম, আপনার জি একটা স্যার। বাড়ি আছে, পুরাতন পুরাতন বাড়ি আছে, কিন্তু এটা প্রায় 50-60 বছর হয়ে গেছে, প্লাস্টার গুলো নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি কি এখন করতে আর পারেন, নতুন সেটা করে রিপেয়ার করার কোনো রিপেয়ার সুযোগ করতে নেই। পারেন। আমি জি বলতে স্যার। দেন, এটা আপনি রিপেয়ার করতে পারবেন, প্লাস্টার গুলো খুলে আবার নতুন করে প্লাস্টার করতে পারবেন, এইভাবে চালাতে পারবেন। ঠিক আছে? এখন দোতলা বাড়ি, আপনি দোতলা, এখন এই দোতলা বাড়িটিকে যদি আপনি 10 তলা করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? পুরো বাড়িটা ভেঙে নতুন করে আবার ফাউন্ডেশন দিতে হবে, তাই নয় কি? জি স্যার। জি তার স্যার। মানে তখন রিপিল হয়ে যাবে, পুরাতন আইনটা ফেলে দিয়ে নতুন আইন করতে হবে। যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইন বাংলাদেশে 1877টায় আমরা নিয়ে আছি,
ইন্ডিয়া কিন্তু সেটা করেনি। ইন্ডিয়া কিন্তু 1965 সালে নতুন এসআর অ্যাক্ট নিয়ে আসছে। জি ঠিক স্যার। আছে, তাদের নতুন। হ্যাঁ। তো আমরা হয়তো বা যোগ্যতা তৈরি হলে আমরাও কখনো এইটা অ্যামেন্ডমেন্ট করব, কিন্তু বাংলাদেশ তো আইন নিয়ে এত বেশি চিন্তা করে না। ঠিক আছে, আইনজ্ঞ ব্যক্তি খুব কমই আছে। এখন এখন মেধাবী আমরা আসছি অ্যাডভোকেট হিসাবে। আমরা মেধাবী যারা আছি তারা যদি এভাবে চিন্তা করি তাহলে হয়তো বা আমরা করতে পারবো। তো 1980 সালে যৌতুক নিরোধ আইন করা হলো, বাংলাদেশি আইন। সেইটা আবার 20 সালে এসে পুরো বাতিল করা হলো, তার মানে আর চলছে না। এমন আইন করেছি আমরা যেইটা চলছে না, অ্যামেন্ডমেন্ট করেও কাজ হচ্ছে না, পুরোটাই আবার ভেঙে সাজাতে হলো। মানে এটা লংজিভিটিটা কতটুকু সেটা বোঝাচ্ছি। সাস্টেইনেবল মানে দীর্ঘস্থায়ী মেয়াদি কোনো কিছু হচ্ছে না। করতে হলো তো। ব্রিটিশ যারা ছিল, এমনি তো মানুষ ব্রিটিশ বলে না, ব্রিটিশ শব্দের অর্থ যারা ব্রিটেনের নাগরিক তাদেরকে ব্রিটিশ বলা হয়। কিন্তু ব্রিটিশের আরেকটা মজার অর্থ আছে, ব্রিটিশ মানে তারা খুব মেধাবী, এটাও কিন্তু বোঝায়। খুব মেধাবী মানুষ হলে আমরা বলি খুব ব্রিটিশ। তাই নয় কি? এরকম শুনেছেন কি? জি। শিবলি ভাই শুনেছেন? ব্রিটিশ বলতে খুব মেধাবী এটা বোঝায়, বা জি। খুব চালাক। তো এটাই হচ্ছে কারণ, যেটা মামুন ভাই বললো, উনি নতুন স্টুডেন্ট, ওনাকে ধন্যবাদ। যে আইনের যে ধারা 57 ফিক্স থাকবে, এর মাঝখানে ঢোকাতে হবে যদি অ্যামেন্ডমেন্ট করতে চাই, সংশোধন করতে চাই। আর যদি আমি সংখ্যা বাড়াতে চাই তাহলে পুরো আইন ফেলে দিয়ে নতুন করে ঢেলে সাজাতে হবে, মানে রিপেয়ার দিয়ে আর হবে না। এই হচ্ছে মূল কারণ। আর যেটা প্রথমে রাজ্জাক ভাই বলেছে যে এই ধারার সাথে মিল আছে তাই আমি এখানে সেট করছি, হ্যাঁ, কোথায় সেট করবে এটা ডিসিশন হবে এইভাবেই। এই ধারার সাথে মিল আছে, এটার সাথে করছি। এটা একটা সেকেন্ডারি কারণ, কিন্তু মেন কারণ কিন্তু ওইটাই, যে আইনের ধারার সংখ্যা পরিবর্তন করা যাবে না। পেনাল কোডে যদি বলা হয় আইন কয়টা, সরি ধারা কয়টা, 511টা, কিন্তু অ্যাকচুয়ালি 511টা ধারা নাই। মাঝখানে অনেক ধারা বাতিল করা হয়েছে, কিন্তু ওই 511 বলতেই হবে। কারণ ধারার সংখ্যা বাস্তবে পরিবর্তন হলেও আমাদের মানে থিওরিটিক্যালি আমরা ধরে নেব ওই 511টি আছে। বা মাঝখানে যদি আরো ধারা যুক্ত হয় তাও 511 থেকে 12, 13, 14 হবে না, 511 ফিক্সড। যতক্ষণ না আমরা এটাকে রিপিল করে নতুন আইন নিয়ে আসছি ততক্ষণ, পুরো আইনটাকে না ফেলে দিলে। এরপরে 21-এর পুরো আইন ধারাটা পড়ি। স্থাবর সম্পত্তির লিখিত বিক্রয় চুক্তি নিবন্ধন ব্যতীত কার্যকর করা যাবে না। নিবন্ধন কি? স্থাবর সম্পত্তির লিখিত বিক্রয় চুক্তি নিবন্ধন ব্যতীত কার্যকর করা যাবে না, অর্থাৎ আপনি একটা জমি বিক্রয় করছেন, এটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফি দিতে হবে, না হলে এটা কার্যকর করা যাবে না। জমি বিক্রয় করতে চাইলেও আমার থেকে টাকা নিল, জমি দিল না, আমার কাছে রেজিস্ট্রি করা দলিল আছে, আমি মামলা করে দেব যে আমি তো মালিক হয়ে গেছি, আমাকে দখল দিচ্ছে না, আমাকে দখল দিবে কোর্ট। কিন্তু আমি এটা রেজিস্ট্রি করিনি, আমি একটা অ্যাডভোকেটের মাধ্যমে শুধু এফিডেভিট করে নিয়েছি, বা আমি ওই ডিড রাইটারের মাধ্যমে লিখেছি, কিন্তু আলটিমেটলি সাব রেজিস্ট্রারের কাছে যার সই টই হয়নি, মানে রেজিস্ট্রেশন হয়নি, তাহলে ওই দলিলের কোনো কি থাকবে না, মূল্য থাকবে না। কিন্তু আমি ক্রিমিনাল মামলায় ফ্রড কেস করতে পারবো। হ্যাঁ, ক্রিমিনাল মামলায় এটা ফর্জারি, প্রতারণা, জালিয়াতির মামলা করতে পারবো। কিন্তু এটা সিভিল কোনো রেমিডি পাবো না, অর্থাৎ জমি পাবো না, কিন্তু কেউ আমাকে টাকা নিয়েছে আমার কাছ থেকে, সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আলটিমেটলি সই দেয়নি। একটা কি আছে আমার কাছে, এই কিছু ডকুমেন্ট আছে যেটা রেজিস্টার হয়নি, সই স্বাক্ষর রেডি, এই ডকুমেন্টের কাজ হবে ক্রিমিনাল কোর্টে। কারণ ক্রিমিনাল কোর্ট দেখে বুঝবে হ্যাঁ একটা প্রাইমা ফেসি আছে, তার মানে আসলে এখানে কোনো লেনদেন হয়েছে বা ঠকানো হয়েছে। জমি দিতে বাধ্য করতে পারবে না ক্রিমিনাল কোর্ট, কিন্তু শাস্তি দিতে পারবে। নিবন্ধিত হলেও অপরিশোধকৃত বিক্রয় মূল্য মোকদ্দমা রুজুর সময় আদালতে জমা না দিলে কার্যকর করা যাবে না। একটা জমি আপনি কিনছেন 50 লক্ষ টাকা দিয়ে, 10 লক্ষ টাকা বাইনা দিয়েছেন, এই বাইনা নেওয়াটা আপনাকে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। যে বাইনা চুক্তি হয় সেটাও রেজিস্ট্রেশন করতে হবে। বাইনা চুক্তিতে বলা থাকলো যে 6 মাস বা 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে এত তারিখের মধ্যে আমরা কি করব, এইটা আমরা লিখে দিব, এবং যে ক্রেতা সে বললো বাকি 40 লাখ টাকা আপনাকে সেই দিনে দিব। এইভাবে চুক্তি হলো। তার মানে 10 লক্ষ টাকার একটা লেনদেন, এবং জমি যে দিবে এটা নিয়ে একটা ফিক্সড রেজিস্ট্রিকৃত দলিল তৈরি হলো। এখন আপনি বাকি 40 লক্ষ টাকা দিতে চাচ্ছেন, কিন্তু যে জমির মালিক সে আপনাকে দিতে চাচ্ছে না, তাহলে সিচুয়েশন কি? আমি জমি দিব না,
প্রয়োজনে আপনি টাকা ফেরত নেন, অথবা টাকাও ফেরত দিতে চাচ্ছে না, সিচুয়েশন যাই হোক, যদি রেজিস্টার করা থাকে এই যে সেল ডিড, সেটা আপনি আদালতে মামলা করতে পারবেন ওই জমিটা নেওয়ার জন্য। তখন আদালত আপনাকে বলবে 40 লক্ষ টাকা আদালতে জমা দেন, মানে ব্যাংকে রাখেন চালানের মাধ্যমে। যখন চালানের মাধ্যমে আপনি জমা দিবেন ব্যাংকে, আপনি জমা দিবেন, সেটা চালানের কপি কোথায় দিবেন? কোর্টে জমা দিবেন। এটা কেন নিবে কোর্ট? আপনার অ্যাকচুয়ালি সামর্থ্য আছে কিনা 40 লক্ষ দিয়ে সেই জমিটা কেনার। 10 লক্ষ টাকা দিয়েছেন, ফাইন, আরো 40 লক্ষ আপনার রেডি আছে কিনা। এই কারণে টাকা আগে জমা দিতে হবে। কেন এটা আগে টাকা জমা দিতে হবে? মনে করেন আপনি ডিক্রি পেলেন, পরে ডিক্রি অনুসারে আপনার জমি নেওয়ার সামর্থ্যই নাই। এই ধরনের যেন অপ্রীতিকর সিচুয়েশন তৈরি না হয়। 2 বছর 3 বছর মামলা চালিয়ে আপনি মামলা ডিক্রি পেলেন, আদালত কষ্ট করলো আপনার জন্য, কিন্তু আপনি আর টাকা দিয়ে জমি নিতে পারছেন না। তাই আদালত বলবে আপনি জমি নেবেন তো বাকি টাকা আগে কোর্টে জমা দেন, আপনার সামর্থ্য আছে কিনা সেটা আগে প্রমাণ করেন। তো এইটা হচ্ছে 21A কার্যকর হওয়ার পরে এই বিধানগুলো প্রযোজ্য। 2004 সালের 27 নং আইন দ্বারা 21A ধারাটি সংযুক্ত করা হয়। এই যে সাল তারিখ কত নং আইন এটা মনে রাখবেন। এবং এই ধারাটি 2005 সালের 1 জুলাই হতে কার্যকর, অর্থাৎ আগে 1 বছর 2004 সালে আইনটা তৈরি হলো, প্রচারের জন্য কিছু সময় দেওয়া হলো। 2005 সালে 1 জুলাই, জুলাই মাসের 1 তারিখ, এটা একটা বছরের শুরু। কি বছরের শুরু বলেন তো? কেউ বলতে পারবেন? 1 জুলাই হচ্ছে, যেমন 1 জানুয়ারি একটা বছরের শুরু, 1 জুলাইও একটা বছরের শুরু। দেখি কে বলতে পারেন। মামুন ভাই বলেন। মামুন ভাই, আপনার লাইন অন হয়েছে, কথা বললেই শুনতে পাবো। অর্থ বছরের শুরু। হ্যাঁ, অর্থ বছর। আরেকজন মাহবুব ভাই, ধন্যবাদ। অর্থ বছর। এই ছোট ছোট পয়েন্ট গুলো আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, এটা কি ভালো হচ্ছে না ভালো হচ্ছে না বলেন মামুন ভাই। মামুন ভাইকে প্রশ্ন করেছি যে 21 ধারা নিয়ে যেমন একটা কথা হলো, এখন আমি বলছি যে 1 জুলাই অর্থ বছর, একটু জেনারেল নলেজ আপনাদের তৈরি হচ্ছে। আপনাদের অনেক সময় ভাইভাতে প্রশ্ন করতে পারে এগুলো, আমার কাজ হচ্ছে আপনাদেরকে সচেতন করা। চোখে পড়ে গেল, আমি সেটা আলোচনা করে নিলাম। এইটা আপনার উপকার হচ্ছে না বিরক্ত হচ্ছে? উপকার হচ্ছে। উপকার হচ্ছে। আপনি নতুন স্টুডেন্ট, আমার ক্লাস ভালো লাগছে আপনার। আর যদি আরো ভালো কিভাবে করা যায় পরামর্শ থাকে আমাকে মেসেজ করবেন, ঠিক আছে? অ্যাকচুয়ালি আপনাকে পাশ করতে হবে, আপনি পাশের আশায় আমার কাছে ভর্তি হয়েছেন। অনেক বড় আপনার স্বপ্ন, অনেক প্রত্যাশা আমার প্রতি, আমি সেই প্রত্যাশাটা কতটুকু পূরণ করতে পারছি। অ্যাকচুয়ালি যখন আমি পরীক্ষা নিব আগামী শনিবারে, পরীক্ষায় কেমন পারফরমেন্স দেখাতে পারছেন, আপনার ধীরে 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 উন্নতি হতে হবে। এই শনিবারে পরীক্ষা নেব, এটাতে যেমন পারফরমেন্স হবে পরের শনিবারে ভালো পারফরমেন্স হবে। যেমন রিটেন, সরি, এটা এমসিকিউ, এমসিকিউ ব্যাচ শনিবার হয়, আপনি যেহেতু এমসিকিউ এর স্টুডেন্ট, আপনি রিটেন হচ্ছে শুক্রবারে পরীক্ষা হবে। তো শুক্রবারে আপনাকে একটু মেসেজ দিয়ে রাখি, বিগত 4টি ক্লাস টেস্ট হয়েছে, 3টি ক্লাস টেস্টে টানা একজন লেডি ফার্স্ট হয়েছেন, কিন্তু এবারই প্রথম একজন মেল, মানে ভাই একেবারে একচেটিয়া ভাবে ফার্স্ট হয়েছেন, একটু ব্যবধানেও, ভালো ব্যবধানে ফার্স্ট হয়েছেন। তো ওনাকে যখন প্রশ্ন করলাম গত ক্লাসে, ওনার উত্তর ছিল আমি চেষ্টা ছিলাম, আমি ফার্স্ট হবে এরকম ভিতরে একটা ডেডিকেশন বা একটা জেদ ছিল আমার। মানে উনি দৃঢ় সংকল্প নিয়ে আগাচ্ছিলেন এবং সেই অনুসারে পড়ছিলেন, স্টাডিও বেশি করেছেন, এবং ভাবছিলেন নিজে আমি প্রশ্ন যেমন করব জটিল, কি কি প্রশ্ন হতে পারে এরকম উনি ভেবেছেন, এবং ওইভাবে উনি পড়েছেন, নিজেকে প্রস্তুত করেছেন। আনকমন প্রশ্ন দিলেও আমি 6টা প্রশ্ন করেছি, 6টা প্রশ্নেরই উনি উত্তর করতে পেরেছেন। মানে 6 দুগুণে 12টা প্রশ্ন হয়েছে ছোট ছোট। তো আপনারও ডেডিকেশন থাকতে হবে। আপনি যদি ফিল আপ করতে না পারেন, আপনি ভাববেন আপনার দুর্বলতা না আমার দুর্বলতা। আমার দুর্বলতা যদি থাকে তখন আমাকে রিকোয়েস্ট করবেন বা অনুরোধ করবেন বা ইনফর্ম করবেন, যে স্যার বা ভাই এইভাবে করলে মনে হয় আমার জন্য বেটার হয়। বাড়তি যদি সময় দেওয়া লাগে, যাদের সময় দরকার হয় আমাকে মেসেজ করবেন, আমি বাড়তি সময় দিয়ে হলেও আমি আপনাদেরকে পাশের উপযোগী করে গড়ে তোলার আমার ইচ্ছে। তো
এটা হলো আমার পক্ষ থেকে প্রস্তাব। প্রবলেম থাকলে আপনারা অবশ্যই আমাকে শেয়ার করবেন এবং সাপোর্টটা যেন সর্বোচ্চ পান সেটা। পরের লাইন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। 1/7/2005, এটা হচ্ছে 1 জুলাই হতে, তাই 1/7/2005 এর আগের চুক্তির ক্ষেত্রে মোকদ্দমা রুজুর সময় অপরিশোধিত বিনিময় মূল্য আদালতে জমা দেওয়ার প্রয়োজন নেই। দেখবেন এই আইন 21A, এই সেকশনটা আসলো 4 সালে, 27 নং আইন দ্বারা 5 সালের 1 জুলাই অর্থ বছরে কার্যকর হলো। শেষ লাইনে আমি একটা হ্যাশচিহ্ন দিয়েছি যে কোনো চুক্তি যেটা 2005 সালের 1 জুলাইয়ের আগে, মনে করেন জুন মাসের 30 তারিখ 2005, তার মানে ঠিক একদিন আগে চুক্তিটা হয়েছে, জুন 30, 2005। এই চুক্তিটার ক্ষেত্রে যদি প্রশ্ন আসে যে এইটার অপরিশোধিত বিক্রয় মূল্য আদালতে জমা দিতে হবে কিনা, জমা দেওয়ার দরকার নেই, এখন কেউ কি এটা ব্যাখ্যা করতে পারবেন কেন জমা দেওয়ার দরকার নেই? 2005 সালের 1 জুলাই থেকে জমা দিতে হবে, কারণ 21A ধারায় সেটা উল্লেখ আছে। কিন্তু তার আগে জমা দিতে হবে না, কারণ তখন 21A ছিলই না। কিন্তু কেন হবে না, বাস্তবে যুক্তিটা কি সেটা জানতে চাচ্ছি। আইনে কি আছে সেটা ম্যাটার না, বাস্তবে যুক্তিটা কি। আচ্ছা, রাজ্জাক ভাইকে প্রথমে সুযোগ দিলাম। স্যার, এর আগে তো আইন পাশ হয় না বিধায় তখন অনবিন্দিত বিক্রয় চুক্তি জমা দেওয়া লাগতো না। এরপরে যখন পাশ হয়েছে আইনটা, তারপর থেকে যেহেতু আইন হয়েছে এই জন্য জমা দিতে হবে। এটা আইনে বলছে, বাস্তবে যুক্তি কি? এইটা স্যার বলতে আগে পারেন। আগে আগে দেওয়া লাগতো না, তাহলে কেন দেওয়া লাগতো না, এটা যুক্তি কি? আর এখন দেওয়া লাগছে কারণ 21 আসছে তাই। 21 আগে জি দেওয়া স্যার, লাগতো না, এটার কেন দেওয়া লাগতো না, এটা আমার প্রশ্ন। এটা কি বলতে- আচ্ছা, মামুন ভাই বলেন। স্যার আমার মনে হচ্ছে স্যার এখানে আগে দেয়া লাগতো না, কারণ আগে কোনো প্রমাণ সাপোর্ট এমন কোনো ইয়া ছিল না, মনে হয় স্যার, নজির ছিল না যে এই টাকা মানে কোনো, স্যার বুঝাই বলতে পারতেছেন স্যার, আমি তো এমনি এতটুকু বলতে পারি স্যার, যাদের ইয়াগুলো ফিনান্সিয়াল মামলাগুলোর রেফারেন্স দিয়ে বলতে পারি, ফিনান্সিয়াল মামলাগুলোর ভিতরে দেখছি স্যার এই ধরনের ইয়ে আছে, পরবর্তীতে টাকা জমা দিয়ে তারপরে ইয়ে করা লাগতো, কারণ তখন নির্দিষ্ট সময় দেয়া হতো, এতদিনের ভিতরে টাকাটা পরিশোধ করতে হবে, বা এত নির্দিষ্ট একটা সময় দেয়া হতো, বাইন্ডিং থাকতো স্যার, এই কারণেই কোনো স্যার। এখানে প্রিয়াম্পশন মামলা হচ্ছে অগ্রক্রয়ের মামলা, মানে আমার কাছে বিক্রয় না করে অন্য কারো কাছে বিক্রয় কেন করলো, এই কারণে আমাকে ফেরত দেন, এই তো দাবি। তো জি এখন স্যার। আপনি যে এখানে জমি বিক্রয় হয়ে এটার মধ্যে গেছে, যে কারণে কোনো হ্যাঁ, তো স্যার, যে নির্দিষ্ট জমি সময় বিক্রয় দেওয়া হয়ে হতো গেছে, নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি বলি, যে জি জমি স্যার। বিক্রয় হয়ে গেছে সেটা আপনি ফেরত চাচ্ছেন, সেটা সামর্থ্য আছে কিনা সেটা আদালত দেবে না, তাই আগেই টাকা জমা জি দিতে হবে। সামর্থ্য দেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে টাকাটা আপনি জমা দেন, ব্যাংকে থাকুক। জি আপনি স্যার। মামলায় জিতলে জমি আপনার, টাকা চলে যাবে যে ক্রয় ক্রয় করেছিল তার কাছে। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রিয়াম্পশনের, হ্যাঁ, দারুণ রেফারেন্স দিয়েছেন, রিলেট করতে পেরেছেন আপনি, মানে যাচ্ছেন ঠিক জায়গায়। আপনি এটা ফিল করতে পারছেন কিন্তু হয়তো বা ব্যাখ্যা করতে পারছেন না মেবি। তো আমি একটু ব্যাখ্যা দিই। প্রথম কথা, আগে আইন ছিল না যেটা সবাই বলছেন, দেওয়ার নিয়ম ছিল না। কিন্তু আগে তো এই আনরেজিস্টার্ড যে ডিড, আনরেজিস্টার্ডই থাকতো, তার মানে নিবন্ধনের দরকার হতো না। 21A ধারা আসার আগে নিবন্ধন করতো না মানুষ, ওটাই প্রচলন ছিল। আর যখন যেটা নিবন্ধন হতো না, সেটা আদালতে মামলা করলে আদালত সেখানে পরিশোধ মূল্য চাওয়ার সিস্টেমটা যেহেতু চালু ছিল না বাস্তবে, 21 আসেনি। আর এইটা মানে বাস্তব ধারণাই তৈরি হয়নি। তার মানে প্রতারণার ঘটনাগুলো ওই সময় হয়তোবা কম ঘটতো, মানুষ মামলা করত, আদালত কি এই অপরিশোধ বিক্রয় মূল্য, অর্থাৎ ওই যে 50 লক্ষ টাকার 40 লক্ষ টাকা জমা না দিলেও মামলায় ডিক্রি পেলে জমা দিয়ে দিত মানুষ, জমা দিয়ে দিত। তাই এটা জি মানে বাস্তবে প্রয়োজন হয়নি দেওয়ার। এখন মনে করেন যে
একটা ঘটনা ঘটছে, আজকে আপনারা লক্ষ্য করবেন কিনা, একজনকে আমি কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছি ক্লাস শুরুর কিছুক্ষণ আগে। তো এই ব্যক্তি আহ, ঢাকায় একজন প্রিন্সিপাল, প্রতিষ্ঠানের একটা ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল। তিনি রিকোয়েস্ট করলেন, উনি 2 সপ্তাহ আগে ভর্তি হয়েছেন, জিরো ফি দিয়ে ওনাকে নোটও পাঠিয়ে দিয়েছি। তো একজন প্রিন্সিপাল মানুষ রিকোয়েস্ট করেছে, স্যার আমি স্যালারি পাবো 20 তারিখের দিকে, 20 তারিখ বা তারপরে আমি পেমেন্টটা দিয়ে দিব। আমি ওনাকে দিয়ে দিয়েছি, আমার নোট অ্যাডমিশন দিয়ে দিয়েছি। 2 সপ্তাহ উনি ক্লাস করলেন। ক্লাস করার পরে এখন উনি তালবাহানা শুরু করেছেন নানান ধরনের। এবং উনি যদি আমাকে সরাসরি বলতেন, স্যার আমি অসুস্থ বা এখনো বেতন পাইনি, এটসেট্রা এটসেট্রা। তো এখানে আমার কোর্স ফি 4,000 টাকা, 5,000 টাকা রেগুলার, 1,000 টাকা ডিসকাউন্ট করাচ্ছি, 4,000 টাকা। এটা দেওয়া কিন্তু কোনো খুব একটা জটিল বিষয় না। একজন রিক্সা চালকের কাছে 4,000 টাকা কোনো ম্যাটার না, কিন্তু উনি অদ্ভুত কারণে এটা মানে তাল বাহানা বা কালক্ষেপণ করছেন। তো উনি নিজে থেকে যদি বলতেন, আমাকে 2বার মোবাইল ফোনে কল দিতে হয়েছে ওনাকে এটা স্মরণ করে দেওয়ার জন্য। আমি সাধারণত মোবাইল ফোনে কাউকে ফোন দিয়ে আপনাদের যে বকেয়া আছে, ডিউ আছে, এটা পরিশোধ করেন এই রিকোয়েস্ট বা এটা আমি কখনো বলি না। হয়তো বা একটা মেসেজ দিয়ে অনুরোধ করি। তারপরে ওনাকে আমি বলেছি যে আপনি চেষ্টা করবেন আজকে রাত 9টার মধ্যে আপনার ফিটা অন্তত কিছু দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছে। আমি এইভাবেই লিখেছি ওনাকে রিকোয়েস্ট করেই। তো উনি সেইটা ভিউ করে আর আমাকে কি করেনি, রিপ্লাই দেয়নি। হ্যাঁ, যেহেতু ভিউ করেছেন রিপ্লাই দেয়নি, 9টা পার হয়ে গেছে, তা আমি রিমুভ করে দিয়েছি। তো এইটা কেন করতে হলো, আমার সাথে মনে হলো যে উনি হয়তোবা প্রতারণা করছেন। উনি এটা নিয়েছেন, সার্ভিস নিয়েছেন বিনামূল্যে, বা ট্রাই করলেন, বা আমার কোচিং ভালো লাগছে না, তো উনি আমার নোটের ফিটা দিতে পারেন বা অ্যাডমিশন ক্যান্সেল করতে পারেন। কিন্তু উনি কিছু না বলে উনি স্থির হয়ে গেছেন, মানে যোগাযোগ করছে না, ফোন দিলে ফোন রিসিভ করছে না, ওনার মিসেসকে দিয়ে ফোন ধরাচ্ছে। এরকম হয়েছে, 2বার ফোন দিয়েছে, একবার রিসিভ করেনি, একবার মিসেসকে দিয়ে ফোন ধরিয়ে ও মিসেস আবার, আমি 2টা প্রশ্ন করেছি, উনি 2 ধরনের কথা বলেছেন। তা আমি বুঝে গেছি যে উনি মিথ্যাচার করছেন, এই ধরনের একজন মানুষ। আর উনি আসলে প্রিন্সিপাল, কারণ প্রিন্সিপাল ঠিকানাতে উনি নোটটা নিয়েছেন এবং ওনার ছবি দেখেছি প্রোফাইল পিকচারে, সেটা আমার বিশ্বাসও হয়েছে। তো এটা একটা সিলি ম্যাটার, একটা সামান্য অ্যামাউন্ট আমার জন্য, কিন্তু আমার কি হলো, বিশ্বাসটা নষ্ট হলো। হ্যাঁ, ভাই বলবেন সবকিছু ঠিক আছে কিনা। জি স্যার, সবকিছু ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যে প্রিন্সিপাল সাহেবের গল্প করছিলাম, সেটা কি খুব অপ্রীতিকর দেখাচ্ছিল? না স্যার, আচ্ছা, তো কারণ ট্রাস্টের মানুষ, উদাহরণটা দিয়েছেন আপনি স্যার। আচ্ছা তো আমি কথাটা শেষ করি। তো এইটা কি হলো, উনি আমাকে বললেন 16 তারিখে ওনাকে অ্যাডমিশন করালাম, উনি ঠিকানায় আমি নোট পাঠিয়ে দিলাম, এবং উনি একদিন নোট পাঠাতে দেরি হচ্ছিল, তো উনি বারবার রিকোয়েস্ট করছিলেন, স্যার তাড়াতাড়ি নোটটা পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন। অনেক সময় আবহাওয়া খারাপের কারণে সঙ্গে যেদিন অর্ডার করা হয় সেদিন অনেক সময় নোট পাঠানো হয় না, 1-2 দিন দেরি হতেই পারে। বা অনেক সময় স্টক শেষ হয়ে যায় নোটের, আবার প্রিন্টিং এ দিতে হয়, এরকম কিছু সিচুয়েশন থাকে। উনি বারবার রিকোয়েস্টও করছিলেন, তো আমি সরল বিশ্বাসে দিয়ে দিয়েছি। আর এটা তো বড় কিছু দিচ্ছি না, সামান্য একটা মানি, এটা কোনো ব্যাপার না। তো এখানে সমস্যাটা কি হলো, আমার যে তার প্রতি বিশ্বাস সেটা নষ্ট হলো এটার কারণে। হয়তোবা ভবিষ্যতে কেউ যদি এরকম রিকোয়েস্ট করে, আপনাদের হয়তোবা কিছুটা ডিউ রেখে ভর্তি করাচ্ছে, কেউ যদি বলে যে স্যার আমি 1 সপ্তাহ পরে আপনাকে পেমেন্ট দিব, আমাকে আপাতত অ্যাডমিশন করে নেন, হয়তো এই সুযোগটা দেওয়ার আগে আমাকে 2বার ভাবতে হবে। কারণ একজন প্রিন্সিপাল যদি এরকম করে প্রতিষ্ঠানের, তাহলে মানে বিশ্বাসের জায়গাটা কোথায় থাকে। এখন এই মুহূর্তে বলবেন, আমি কেন 21 কয়ের এই যে অপরিশোধ বিনিময় মূল্য আদালতে জমা দেওয়ার প্রয়োজন নেই, আর প্রয়োজন আগে আগে ছিল, না, এখন নেই, আগে ছিল না, সরি, এখন আছে। এই 2005 সালের 1 জুলাই থেকে 21 ধারা কার্যকর হওয়ার পর থেকে বিনিময় মূল্য জমা দিতে হবে। বাকি যে টাকাটা সেটা ওই 50 লক্ষ টাকার দাম হলে অ্যাডভান্স 10 লক্ষ টাকা দিল, 40 লক্ষ টাকা জমা দিতে হবে। কিন্তু আগে দিতে হতো না। কেন দিতে হতো না? ওই যে বিশ্বাস করতো আদালত,
আদালত বিশ্বাস করতো সবাইকে যে হ্যাঁ ডিক্রি পেলে এই ব্যক্তি কিনে নিবে, কারণ যে মামলা করেছে জমি নেওয়ার জন্য সে নিশ্চয় টাকা দিয়ে কিনে নিবে এবং তার সামর্থ্য আছে। তো এটা আদালত বিশ্বাস করে বা একটা প্রচলন ছিল, এই ধরনের ঘটনা ঘটতো না আগে। তার মানে ডিক্রি পেলে সে জমি কেনার জন্য টাকা রেডি রাখতো এবং ডিক্রিতে উল্লিখিত সময়ের মধ্যে টাকা দিয়ে জমিটা কিনে নিত এবং রেজিস্ট্রি করে দিত, আদালত রেজিস্ট্রি করার ব্যবস্থা করে দিত। কিন্তু এটা যখন দেখা দিল 2005 সালের আগে থেকেই সিচুয়েশন এরকম হলো যে মানুষ এই কথা দিয়ে কথা রাখছে না, ডিক্রি পাচ্ছে কিন্তু টাকা দিচ্ছে না। বিশ্বাস মানে আদালত আহ, এই বাদীকে বিশ্বাস করছে কিন্তু বাদী সে বিশ্বাসের মর্যাদা আদালতে রাখছে না। এই কারণে এই আইনটা নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে মূল কারণ যে মানে যেটা প্রচলন ছিল আগে সেটা নষ্ট হচ্ছিল এই আধুনিক যুগে এসে। তাই এই 21 ক নিয়ে এসে এই সমস্যার সমাধান করা হয়েছে। তাহলে সমস্যার জায়গাটা কি, আদালতের বিশ্বাসটা, ধারণাটা কি ভুল হয়ে যাচ্ছিল। তাই তা আমার যে গল্প, এই গল্পের সাথে এখানে মিল আছে, মিলটা বুঝতে পারলেন কিনা, এই কারণেই গল্পটা করা। শিবলি ভাই লাইনে আসবেন। হ্যাঁ শিবলি ভাই, এই গল্পটার সাথে মিল পেয়েছেন 21 যেটা বোঝাতে চেয়েছি? জি, পাওয়া গেছে। হ্যাঁ, তো আদালত আগে বিশ্বাস করে ডিক্রি দিয়ে দিত, পরে দেখছে টাকা নাই, টাকা দিতে পারছে না, সমস্যা, বা থাকলেও দিচ্ছে না বা জমি নিচ্ছে না। তখন আদালত ওই যে ওই মামলাটা তখন ফেল করতো, ডিক্রিটার তখন কোনো মূল্য থাকতো না, কারণ যার জমি তারই থাকতো, শুধু শুধু আদালতের কষ্ট হতো, ওই ডিক্রিটা মূল্যহীন হয়ে যেত, বাস্তবে প্রয়োগ হতো না। এই কারণে এই 21 মানে আইনটার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং এই 21 বা 21 বা 21 আইনটা সৃষ্টি করা হয়েছে। তার মানে একটা যখন সমস্যা সৃষ্টি হয় ওই সমস্যা সমাধানের জন্য কিন্তু আইন তৈরি। আজকের সর্বশেষ সেকশন 22, এই সেকশনটা আলোচনা করে ক্লাস শেষ করব। ধৈর্য সহকারে আর কিছুক্ষণ থাকবেন, আজকে গল্প একটু বেশি হয়েছে। সুনির্দিষ্ট কার্য সম্পাদনে ডিক্রি প্রদানে ইচ্ছাধীন বা বিবেচনামূলক ক্ষমতা। 22 ধারায় বলছে ডিক্রি যে আদালত দিবে এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, ইচ্ছাধীন ক্ষমতা বা স্বেচ্ছাধীন ক্ষমতা, যেটাই বলে না কেন, ইংলিশ হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার। তো ডিসক্রিশনারি, এটাকেই নাউনে বলছে ডিসক্রিশন অ্যাজ টু ডিক্রিং স্পেসিফিক পারফরমেন্স, অর্থাৎ মানে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি দিতে আদালতের যে ইচ্ছাধীন ক্ষমতা, সেটাই 22 ধারার মূল বক্তব্য। আদালত প্রতিকার মঞ্জুর করতে বাধ্য নয়। ইচ্ছাধীন ক্ষমতা স্বেচ্ছাচারিতা নয়, বরং তা নিখুঁত ও যুক্তিসঙ্গত, বিচার বিভাগীয় মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত এবং আপিল আদালতের মাধ্যমে সংশোধনযোগ্য। ইচ্ছাধীন ক্ষমতার সংজ্ঞা এখানে চলে আসলো। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 22 ধারায় ইচ্ছাধীন ক্ষমতার সংজ্ঞা দেওয়া হয়েছে। এই এতটুকু ইচ্ছাধীন ক্ষমতার সংজ্ঞা। আ- ইচ্ছাধীন ক্ষমতা স্বেচ্ছাচারিত নয়, বরং তা নিখুঁত ও যুক্তিসঙ্গত, বিচার বিভাগ ও মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত এবং আপিল আদালতের মাধ্যমে সংশোধনযোগ্য। এইটা আপনারা সংক্ষেপে লিখতে পারবেন। লিখিত প্রশ্ন যদি আসে ইচ্ছাধীন ক্ষমতা কি, একটু উদাহরণও দিতে পারবেন। আর এই লাইনগুলো আবার রিটেনের জন্য খুবই প্রযোজ্য, এই লাইন তুলে অপশন চলে আসতে পারে। এবার আমি গাঢ় করে দিয়েছি, শ্যাডো করে দিয়েছি, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। আদালত বিশেষ ক্ষেত্র বিবেচনায় মোট 3টি ক্ষেত্রে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ, সান্ত্বনামূলক ক্ষতিপূরণের ইংরেজি হচ্ছে সোলেটিয়াম, এর আদেশ দিতে পারেন। প্রশ্ন আসতে পারে আদালত কয়টি ক্ষেত্রে সোলেটিয়ামের আদেশ দিতে পারেন? 3টি ক্ষেত্রে। সোলেটিয়ামের বাংলা হচ্ছে সান্ত্বনামূলক পুরস্কার। প্রশ্ন আসতে পারে সোলেটিয়াম অর্থ কি? সান্ত্বনামূলক পুরস্কার। আসতে পারে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর কত ধারায় সোলেটিয়াম সম্পর্কে আলোচনা করা হয়েছে? 22 ধারায়। এইভাবে প্রশ্ন আসতে পারে, এই লাইন নিয়ে নানান ভাবে প্রশ্ন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ লাইন। এবার সোলিটিয়াম যে 3টি ক্ষেত্রে প্রযোজ্য, এইটা বাজারে প্রচলিত যে গাইডগুলো আছে সেখানে নানান বিভ্রান্তি আছে। তো আমি বিআর অ্যাক্টের আলোকে আমার নোটটা তৈরি করা এবং সেটা আবার বার কাউন্সিলের
সরি, বাংলাদেশ যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, সরকারি ওয়েবসাইটের সাথে মিলানো আছে আমার এই ইংলিশ যেগুলো সেগুলো, এবং বাংলাটাও সেখান থেকেই ট্রান্সলেশন করে করা। আমি যে কোনো গাইড ফলো করিনি তা না, গাইডও ফলো করেছি, কিন্তু আমি আলটিমেটলি ওয়েবসাইটের সাথে মিলিয়ে করেছি যেন ভুল এড়ানো যায়। তো এখানে তিনটি ক্ষেত্রে যে কিভাবে প্রযোজ্য সেইটা আমি ব্যাখ্যা দিচ্ছি। ডিক্রি প্রদান না করার ব্যাপারে বিবেচনামূলক ক্ষমতা দুইটি ক্ষেত্রে ডিক্রি প্রদান করবেন না। তো ডিক্রি প্রদান যদি করা না হয়, ক্ষতি কার হয়, বাদীর না বিবাদীর? কে বলবেন? বুঝে বলবেন। যদি কোনো মামলায় ডিক্রি প্রদান করা না হয়, তাহলে ক্ষতি কার হবে, বাদীর হবে না বিবাদীর হবে? বারবার রাজ্জাক ভাই, শিবলি ভাই ইনারাই লাইনে আসছেন। এবার আমি নিজে থেকে একজনকে লাইনে নিয়ে আসি। এই মিলন ভাই লাইনে আসবেন। মিলন কান্তি সরকার, সাতক্ষীরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে কথা বলছেন না কেন? স্যার ওই যে হাত উঁচু করেছিলাম দুবার, তা আপনি রেসপন্ড তখন করেননি লক্ষ্য বলে আর করিনি। ওই নামাই যখন নিছি আর সবাই হাত, 7-8 জন হাত উত্তোলন করেছে তখন মনে হয়, ভিড়ের মধ্যে লক্ষ্য করিনি, দুঃখিত। তো এখানে বলেন, স্যার ভিড়ে স্যার অভিমান ভিড়ে করবেন না। তো স্যার এখানে বলেন। এখানে আমার প্রশ্ন হচ্ছে, ডিক্রি প্রদান না করা হলে ক্ষতিকার হয়, বাদীর হয় না বিবাদীর হয়? স্যার বাদীর হবে। বাদীর হবে, কারণ বাদী কষ্ট করে উকিলকে টাকা দিয়ে কোর্ট ফি দিয়ে মামলা করলো, আর মামলা ডিক্রি পেল না। তার জি প্রার্থনা করা হয় ডিক্রিতে, যা চাচ্ছি সেটা, ডিক্রি পেলই না। জি তার মানে কি জি হলো, বাদীর মামলাটা ফেল করলো, জি মানে মামলা ডিসমিস হয়ে গেল ডিক্রি ছাড়াই। জি স্যার তাহলে জি দুইটি ক্ষেত্রে ডিক্রি প্রদান করা হবে না। কোন দুইটি ক্ষেত্র? যখন স্যার বাদীকে বাদীকে যদি অন্যায় অন্যায় সুবিধা সুবিধা প্রদান প্রদান। করে, ঠিক আছে? জি। আর বিবাদীকে যদি কঠোর কোনো কষ্টে বা যন্ত্রণায় পতিত আর করে। আর 2 নম্বর হচ্ছে বিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়াবে, অর্থাৎ হার্ডশিপ অন দা ডিফেন্ডেন্ট। বিবাদীর ইংরেজি কি? ডিফেন্ডেন্ট। আর হার্ডশিপের জি স্যার। বাংলা কি? ক্লেশ, মানে কষ্ট। কঠিন ক্লাস, তার মানে কষ্ট। প্রথম পয়েন্ট হচ্ছে, বাদী এমন ভাবে মামলা সাজাইছে যে ডিক্রি দিলে বাদী অন্যায় সুবিধা পেয়ে যাচ্ছে, মানে ন্যায় বিচার ব্যাহত হচ্ছে। আদালত মনে জি করছে স্যার। এটা তো দেওয়া যাবে না, বাদী তো খুব সুবিধা নিয়ে নিচ্ছে, খুব চালাক, তার মানে এখানে কোনো প্রতারণা থাকতে পারে। আর জি অপরপক্ষে বাদী প্রতারণা করেনি, সবই ঠিক আছে, কিন্তু বিবাদীর প্রতি অবিচার করা হচ্ছে, ন্যায় বিচার হচ্ছে না, তখনও ডিক্রি দিবে না। যখন জি ডিক্রি দিবে না, তাহলে কার ক্ষতি হবে? বাদীর ক্ষতি হবে। কয়টি ক্ষেত্রে? দুইটি ক্ষেত্রে। এখন জি সোলিটিয়ামটা কি জিনিস? সোলিটিয়াম হচ্ছে সান্ত্বনামূলক পুরস্কার। মনে করেন জি মামলায় বাদী বিবাদী আছে, বাদী ডিক্রি পেল না, তাহলে বাদীর তো মন খারাপ হবে। আর মন খারাপ হলে কি হয়? সান্ত্বনা দিতে হয়, তাই নয় কি? জি। তো এই দুইটি ক্ষেত্রে সোলিটিয়াম কাকে দেওয়া হবে, বাদীকে না বিবাদীকে? এখানে হলো স্যার বাদীকে দেয়া হবে, যেহেতু সে বাদীকে দেওয়া ক্ষতিগ্রস্ত হবে। হচ্ছে। মানে সে সে যেহেতু, মনে করেন অনেক সময় ক্ষতিগ্রস্ত। খেলাধুলা হয় স্পোর্টস ডে বা পয়লা বৈশাখ বা বিভিন্ন জাতীয় জি দিবসে, খেলাধুলায় যে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, তাদেরকে কি দেয়? পুরস্কার দেয়, ট্রফি দেয়। আর জি যারা অংশগ্রহণ করে তাদেরকে সান্ত্বনামূলক ছোটখাটো পুরস্কার দিয়ে দেওয়া হয়। তো জি বাদীকে বলা হবে, আপনি যেহেতু ডিগ্রি পেলেন না, কিন্তু আপনি তো এই চুক্তি করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নেন আপনাকে সান্ত্বনা স্বরূপ 10,000 10,000 টাকা টাকা। মঞ্জুর করা হলো, বা 20,000 টাকা জি মঞ্জুর করা হলো। বিবাদীকে বলবে, বিবাদী আপনি তো চুক্তি আর কার্যকর করা যাচ্ছে না, কিন্তু এই ভাই তো জি মামলা করে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি দয়া করে তাকে 20,000 টাকা সান্ত্বনা পুরস্কার বা সান্ত্বনামূলক ক্ষতিপূরণ দিয়েন, সোলিটিয়াম দিয়েন। ক্লিয়ার জি হলো? বাদী কখন সোলিটিয়াম পাবে? যখন জি বাদী ডিগ্রি পাবে না, সোলিটিয়াম পাবে। কয় ক্ষেত্রে? দুই ক্ষেত্রে। তাহলে বাদী সোলিটিয়াম পায় কয় ক্ষেত্রে? যদি এই প্রশ্ন আসে, উত্তর কি হবে? দুইটি ক্ষেত্রে। দুইটি ক্ষেত্রে। ডিটেল পরে পড়ছি, আগে মূলটা মানে বলে নেই। আরেকটা পয়েন্ট, জি 3 নাম্বার, ডিগ্রি প্রদান একটা হলো করার ব্যাপারে বিবেচনামূলক ক্ষমতা একটি ক্ষেত্রে। যে তার মানে এখানে স্যার এখানে বাদীকে বাদী ডিগ্রি ক্ষতিগ্রস্ত। দিবে। এবার এখানে বাদীকে ডিগ্রি হবে, তাহলে ক্ষতিগ্রস্ত কে হবে?
বাদীকে স্যার, বাদী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বিধায় বাদীকে ডিগ্রি দেবে। হ্যাঁ, আর এখানে যদি বিবাদী। আমি বলি, এখানে যদি বাদীকে ডিক্রি দেওয়া হয় তাহলে বাদী তো মহা জি। খুশি, তাহলে মন খারাপ হবে জি। কার? বিবাদীর। তাহলে সান্ত্বনা পুরস্কার বা সলিটিয়াম কাকে দিতে হবে এখানে? বিবাদীকে। তাহলে যদি প্রশ্ন করা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 22 ধারা অনুসারে কয়টি ক্ষেত্রে বিবাদীকে সলিটিয়াম দেওয়া হয়, উত্তর কি হবে? একটি ক্ষেত্রে। তাহলে আমরা কোন ক্ষেত্রে এটা পড়ে নিই, যখন বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনযোগ্য চুক্তির উল্লেখযোগ্য অংশ সম্পূর্ণ করেছে। তার মানে বাদী তার কাজটা করেছে। মনে করেন হুম, কি বিক্রয় হবে? বাড়ি বিক্রয় হবে, বাড়ির টাকা আমার কাছে রেডি ওর অনার, কিন্তু বাড়ি আমাকে দিচ্ছে না। আমি জি। আমার আরেকটা আমি আরেকটা জমি বিক্রয় করে আমি এই বাড়িটা কিনবো বলে রেডি করেছি। আমার তো বাড়ি কেনার জন্য টাকা রেডি করতে যে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তখন আদালত জি। বলবে হ্যাঁ ঠিকই তো আছে, সে তো জমি বিক্রয় করেছে, কাগজপত্র দেখাচ্ছে, তো আপনি বাড়িটা দিয়ে দেন। তার মানে ডিক্রি কার্যকর হয়ে গেল। এখন জি। বিবাদের মন খারাপ, বাড়ি চলে গেল। বাড়ি জি। বিক্রয় করার কথা ছিল হচ্ছে 1 কোটি টাকায়, এখন আরেকজন আবার অফার করছে আপনাকে 1.5 কোটি টাকা দিব, আমাকে দিবেন। তার তো বাস্তবে আসলে কি হয়ে গেল, একটু ক্ষতি হয়ে গেল, লোকসান। মন খারাপ হচ্ছে, লোকসান হলো। তখন বাদীকে জি। বলবে ঠিক আছে, আপনি 1 কোটি টাকায় তো ডিল হয়েছিল, ঠিক আছে আপনি আরো 5 লাখ টাকা দিয়ে দেন, এখন বাজার মূল্য একটু বেড়ে গেছে মামলা চলতে চলতে। তাহলে এবার সলিটিয়াম কে পাচ্ছে? বিবাদী। তাহলে জি। প্রমাণ তো হয়ে গেল যে এখানে দেখেন এই ধারাটা সাম আপ করেছি আমি, যে 22 ধারা মতে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ বা সলিটিয়াম এর আদেশ প্রদান বিষয়ে যে বিশ্লেষণ, সেটা হচ্ছে এটা বিআর অ্যাক্টে নাই, আমি বের করেছি। কারণ বিভিন্ন গাইডে বলছে বিভিন্ন রকম, কোথাও 2 ক্ষেত্রে সলিটিয়াম দেওয়া হয়, কোথাও 3 ক্ষেত্রে। তা আমি প্রমাণ দেখাচ্ছি। যখন বাদীকে অন্যায় সুবিধা প্রদান করা হবে, মামলার পরিস্থিতিটা কি? যখন বাদীকে অন্যায় সুবিধা প্রদান করে বাদী ডিক্রি পাবে না, রায়ে জি। ক্ষতিগ্রস্ত হবে বাদী, রায়টা বাদীর বিপক্ষে গেল, তাই বাদী ক্ষতিগ্রস্ত হলো। তাহলে সান্ত্বনামূলক পুরস্কার তখন কে পাবে? বাদী পাবে। জি। যেটা মিলন ভাই খুব ভালোভাবে আশা করি বুঝতে পেরেছেন। তারপরে জি দুই স্যার। নম্বর পয়েন্ট, যখন বিবাদে অত্যন্ত ক্লেশে জড়াবে, মানে হার্ডশিপের কারণ হবে, 23 সালে প্রশ্ন আসছিল হার্ডশিপ, তাহলে ডিক্রি বাদী পাবে না, তাহলে ক্ষতিগ্রস্ত, রায়ে ক্ষতিগ্রস্ত হবে বাদী, তাহলে সোলেটিয়ামও পাবে বাদী। যেহেতু ক্ষতিগ্রস্ত বাদী, সোলেটিয়াম পাবে বাদী, তাহলে 2টি ক্ষেত্রে বাদী সোলেটিয়াম পাচ্ছে। আর 2টি ক্ষেত্রে ডিক্রি পাচ্ছে না বাদী, আবার ক্ষতিগ্রস্ত বাদী হচ্ছে। 3 নম্বর পয়েন্ট, যখন বাদী চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত, মানে এই যে সে জমি কেনার জন্য টাকা রেডি করেছে, টাকাটা সে যদি অ্যাডভান্স যেটা দিয়েছে, সেটা 10 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছে মনে করেন, সে 10 লক্ষ টাকা ব্যাংকে রাখলেও তো তার কিছু ব্যাংকিং ইন্টারেস্ট আসতো, তার মানে এটা ক্ষতি তার। তখন আদালত বলবে এটা কার্যকর হবে, অর্থাৎ ডিক্রি পাবে। বাদী যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, বাদীকে ডিক্রির যে আহ, বাড়িটা সেটা দিয়ে দিতে হবে, বিবাদীকে এই অর্ডার দিবে রায়ে। এই আদেশ এবং ডিক্রি বাদীর পক্ষে আসবে, বিবাদীর বিরুদ্ধে চলে যাচ্ছে, তাহলে রায়ে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? বিবাদী। তাই সোলেটিয়াম পাবে বিবাদী। তাহলে এখানে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ বা সোলেটিয়াম পাবে বাদী 2টা ক্ষেত্রে, বিবাদী 1টা ক্ষেত্রে। বাদী 2টি ও বিবাদী 1টি, মোট 3টি ক্ষেত্রে আদালত সোলেটিয়ামের আদেশ প্রদান করেন। অনেকটা অঙ্কের মতন প্রমাণিত, প্রমাণ করে দিলাম। মিলন ভাই বুঝতে পারলেন এটা? জি স্যার। জি স্যার। 22 ধারা কিন্তু অনেক বড় ধারা, এবং এই 22 ধারা বোঝাবো বলে হুম। কিন্তু আজকে সেকশন কম রেখেছি, এবং আজকে একটু গল্প করব বলে সেকশন কম রাখা হয়েছে। নেক্সট ক্লাসে সেকশন গুলো একটু বাড়তি করব। 22 ধারার উদাহরণগুলো এখন আমি বোঝাই, ঠিক আছে? এখানে মূল যে স্ট্রাকচারটা বোঝালাম, জি স্যার। যেটা শেষে ছক দেওয়া আছে, এটা বোঝা খুবই জরুরি। আপনারা বিশ্বাস না হলে গাইড যদি থাকে কালেকশনে, খুঁজে দেখবেন। এই যারা এমসিকিউ আছে বা মডেল টেস্ট আছে, এখানেও কিন্তু বিভ্রান্তি আছে, ভিন্ন ধরনের প্রশ্ন আছে, এক এক গাইডে এক এক রকম। তাই আমি এটা আপনাদের জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছি। আমার 22 সালের নোট বা 23 সালের নোটেও কিন্তু এত সুন্দর ছিল না, যেটা 24 সালের নোটে এটা ক্লিয়ার করেছি। মানে আমি এতটা গুরুত্ব দিইনি যে আপনারা এটা বুঝতে সমস্যা হবে। আমি বুঝতাম, ভাবতাম যে সবাই সহজভাবে বুঝবে, কিন্তু যখন ক্লাসে দেখলাম যে অনেকের বুঝতে সমস্যা হচ্ছিল, আগের ব্যাচের 2-3 জন ভাই বোন আপনারা যখন বারবার প্রশ্ন করেছেন, আমি ভাবলাম এখানে আরেকটু কাজ করা দরকার, সহজ করা দরকার। তো মিলন ভাই বুঝতে পারলেন?
জি স্যার, এই এই ধারাটা আগেও আমরা হলো কনফিউশনে থাকতাম, কিন্তু আপনার নোটটা দেখে খুব মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, ধন্যবাদ। তো এখানে এটা কিন্তু বোঝা জরুরি। দেখেন আমি এইটা ভেঙে ভেঙে কেন আগে মূল জায়গাগুলো পড়ালাম কেন? কারণ সংখ্যাটা আপনাদের নির্দিষ্ট হওয়া দরকার, কারণ সংখ্যা নিয়ে বিভ্রান্তি আছে বিভিন্ন গাইডে। আমি এবার হ্যাঁ প্রমাণ স্যার, দিয়ে এটাই দিলাম। এটাই। এবার আপনাদের আর দ্বিধা থাকলো না। চোখ বন্ধ করে তিনটি ক্ষেত্রে দিয়ে দিবেন সলিটিয়াম, সর্বমোট তিনটি, বাদী বিবাদী উভয় ক্ষেত্রে। এবার যখন বাদীকে অন্য সুবিধা প্রদান করে, ইংলিশটাও দিয়ে দিয়েছি কারণ ইংলিশ নিয়ে প্রশ্ন হতে পারে। 1 নম্বর আই দিয়ে দিয়েছি, হোয়ার the circumstances under which the contract is made are such as to give the plaintiff an unfair advantage। দেখেন গুরুত্বপূর্ণ লাইনটা কিন্তু আন্ডারলাইন করে দিয়েছে, গিভ দ্য প্লেন্টিফ জি মানে বাদী অ্যান আনফেয়ার অ্যাডভান্টেজ। আনফেয়ার মানে অন্যায় সুবিধা দিচ্ছে, মানে ফেয়ার বলতে কিন্তু ন্যায়, আর হুম, আনফেয়ার মানে অন্যায়। ওভার দ্য ডিফেন্ডেন্ট, ডিফেন্ডেন্টের ওপরে, দো দেয়ার মে বি নো ফ্রড অর মিস রিপ্রেজেন্টেশন অন দ্য প্লেন্টিভস পার্ট। হয়তো বা প্লেন্টিভ কোনো প্রতারণাও করেনি বা কোনো মানে ভুল বোঝাবুঝিরও বিষয় না, কিন্তু সিচুয়েশনটা এরকম যে এইটা দিলে বাদী অন্যায় সুবিধা এক্সট্রা পেয়ে যাচ্ছে, তখন আদালত বলবে ঠিক আছে এটা দরকার নাই। আমি উদাহরণটা পড়লে আরো ক্লিয়ার হবেন। ক একটি জমি বিক্রয় করতে ও খ তা ক্রয় করতে চুক্তিবদ্ধ হলো। বন্যা হতে জমিটি রক্ষায় ব্যয়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ আবশ্যক। এমন একটা জমি মনে করেন এই যে কিছুদিন আগে ঘূর্ণিঝড় হলো, এখনো মেবি প্রভাব আছে। তো ঘূর্ণিঝড়ে বাঁধ এলাকা যেখানে আছে, উপকূলীয় এলাকায় বাঁধ থাকে, বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এরকম একটা জমি প্রতি বছর বাঁধটা কি মানে রক্ষণাবেক্ষণ করতে হয়, মেনটেন করতে হয়। তো কারো যদি ব্যক্তিগত সম্পত্তি হয়, নদীর ধারে হয় বা লেকের ধারে হয়, এরকম হতে পারে যে প্রতি বছর বাঁধ কিছু না কিছু অংশ ভেঙে যায় এবং প্রতি বছর মনে করেন 5-10 হাজার টাকা ওই বাঁধটাকে রিপেয়ার করতে খরচ হয়। এইটা কিন্তু যে জমির মালিক সেইটা কিন্তু বিবাদীকে বলেনি, সরি, ওই যে ক্রেতা তাকে বলেনি, যিনি ক্রয় করতে চাচ্ছেন। বিষয়টি খ জানতো না এবং ক চুক্তিবদ্ধকালে তা গোপন করেছিল। যদি খ চুক্তিটি বাস্তবায়ন করতে অস্বীকার করে তবে ক কর্তৃক আনীত মামলায় খকে চুক্তিটির সুনির্দিষ্ট বাস্তবায়ন অর্থাৎ ক্রয় মূল্য পরিশোধ করে জমিটি গ্রহণ করতে বাধ্য করা যাবে না। আপনাকে জমিটি নিতেই হবে। তখন তো কান্নাকাটি শুরু করে দিবে বাদী, বিবাদী, যে স্যার, ইওর অনার, এই জমিটা যদি আমি নিই আমার প্রতি বছর কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে, মানে এইটা আমার একটা কি, একটা ভালো ডিল না, এটা আমার একটা মানে লস হয়ে যাবে। এই জমিটা নেওয়াটা আমার জন্য কি একটা বার্ডেন হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। তার মানে বাদী একটা সুবিধা পেয়ে যাবে, মানে ক্ষতিগ্রস্ত যেই জমিটার খুব ভ্যালু নাই, এই এই ব্যয়বহুল বাঁধ রক্ষণাবেক্ষণ বা মেনটেন করার খরচটা একটা বার্ডেন হয়ে যাচ্ছে, তো এই জমি আমি নিতে পারবো না। তখন আদালত বুঝবে যে হ্যাঁ বাদী তো সুবিধা পাচ্ছে, আর যেহেতু চুক্তিতে বাদী উল্লেখ করেনি যে এখানে একটা বাদের একটা বিষয় আছে, তো এটা যেহেতু করেনি তখন এইটা বাদীকে অন্য সুবিধা দিচ্ছে। তার মানে মার্কেট ভ্যালু যেটা তার থেকে বেশি সে টাকা পাচ্ছে হয়তোবা, এই কারণে জমিটা নিতে বাধ্য করা যাবে না। তার মানে বাদী জমি আর বিক্রয় করতে পারবে না। তবে বাদী যেহেতু জমি বিক্রয় করতে পারবে না, সে যেহেতু জমি নিতে চেয়েছিল, অন্যান্য গ্রাহকরা হয়তোবা সরে গেছে, এই কারণে হয়তোবা কিছু ক্ষতিপূরণ বাদীকে দেওয়া হবে সোলিটিয়াম হিসাবে। এটা কিন্তু কি না, কম্পেনসেশন না, এটা আবার লিকুইডেশনও না। আমরা কম্পেনসেশন মানে কি ক্ষতিপূরণ বা জরিমানা, যেটা আদালত দেয়। আবার আমরা লিকুইডেশন দেখলাম যেটা নিজেরাই পক্ষরা দিতে বাধ্য থাকে বা দিতে চায় ইচ্ছাই। আবার দেখলাম কি সোলেটিয়াম, তো সোলেটিয়ামে হচ্ছে টাকা দিতে হবে, লিকুইডেশনের ক্ষেত্রেও টাকা দিতে হবে, আবার কম্পেনসেশন হলেও কিন্তু ওই টাকাই দিতে হবে। অর্থ রিলেটেড, মানি রিলেটেড। তো সব ক্ষেত্রে মানি জড়িত, কিন্তু কিন্তু কি এক একটার ক্ষেত্রে এক এক নিয়ম। যেমন পেনাল কোডে আমরা দেখেছি ফাইন, ওইটার নাম হচ্ছে ফাইন, অর্থদণ্ড, ওখানেও কিন্তু টাকাই দিতে হবে কোর্টে, টাকা জমা দিতে হবে, কিন্তু ওখানে ফাইন। এখানে আমরা দেখছি সোলেটিয়াম, একটু আগে দেখলাম লিকুইডেশন, তার আগে দেখলাম কম্পেনসেশন। অর্থাৎ কোন ক্ষেত্রে কি দেওয়া হচ্ছে, টাকা, টাকা বা মানি দিতে হবে কিন্তু নাম ভিন্ন ভিন্ন। এটা আপনারা মনে রাখবেন। মনে করেন যে ঈদের দিন, ঈদের দিন মিলন ভাই তার ছোট ভাইকে
1,000 টাকা দিয়ে দিল, ঈদের দিন ছোট ভাইকে 1,000 টাকা দিলে সেই টাকাটাকে কি বলা হবে? গিফট। মিলন ভাই, এটাকে বলা হবে সেলামি। আমরা বলে থাকি সেলামি ঈদের। এটা এটা গিফট বটে, কিন্তু স্পেশাল গিফট সেলামি, যেহেতু ঈদের দিনে দিচ্ছেন বা ঈদের 2-1 দিন আগে দিচ্ছেন, ঈদ উপলক্ষে দিলে সেলামি। কিন্তু এটা তো আপনি দিচ্ছেন গিফট হিসাবে, কিন্তু অন্য সময় যদি দেন সেটা গিফট। বা আপনি কেউ যদি ধার, ওই টাকাটা ছোট ভাই ধার চাচ্ছে, ভাই আমাকে 5,000 টাকা দাও পরে দিয়ে দিব, এটা আবার ধার। জি। টাকাই দিচ্ছেন কিন্তু বিভিন্ন বিভিন্ন নাম তো। এই সুনির্দিষ্ট পত্রিকার আইনে বিভিন্ন নামে টাকা দিতে হয় বা টাকার বিষয়টা থাকে, এটা মনে রাখবেন। আমি আপনাদেরকে স্মরণ করে দিলাম, সতর্ক করলাম। অর্থাৎ বানানটা ঠিক করে নেবেন। জি অর্থাৎ স্যার। বাদী ক কে অন্যায় সুবিধা প্রদান করায় আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে ডিক্রি প্রদান করবেন না। যেহেতু করবেন না, সেহেতু সলিটিয়াম দিবে। উদাহরণ: ক এর জি। সম্পত্তি নিলামে ওঠানো হলো। ক এর অ্যাটর্নি সরল বিশ্বাসে অসাবধানতাবশত নিলাম ডাকাকালে উপস্থিত অনেকেই মনে করলো বিক্রেতার অ্যাটর্নি ইচ্ছাকৃতভাবে ডাক বৃদ্ধি করছে, ফলে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে বিরত থাকায় সম্পত্তির প্রকৃত মূল্য হতে অনেক কম মূল্যে খ কর্তৃক ডাক গৃহীত হলো। গৃহীত বানানটা ঠিক করে নেবেন। যদি ক চুক্তিটি নিলাম বিক্রয়, অর্থাৎ নিলাম বিক্রয় চুক্তিটার কথা বলা হচ্ছে, বাস্তবায়ন করতে অস্বীকার করে, তবে খ কর্তৃক আনীত মামলায় ক কে চুক্তিটির সুনির্দিষ্ট বাস্তবায়ন, অর্থাৎ নিলামকৃত ডাক মূল্য গ্রহণ করে সম্পত্তি খ কে প্রদান করতে বাধ্য করা যাবে না। অর্থাৎ বাদী খ কে কম মূল্যে ক্রয়ের অন্যায় সুবিধা প্রদান করায় আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে ডিক্রি প্রদান করবেন না, তবে কিছুটা সলিটিয়াম দিবেন। এই উদাহরণটা একটু সহজভাবে বুঝিয়ে দিই। মনে করেন যে আমি একজন অ্যাডভোকেট, আমি একটা মামলায় পরিচালনা করছি। এখন তার পক্ষে একটা অকশনে আমাকে বলছে যে স্যার আমাকে নিয়ে গেছে যে আপনি একটু অকশনটা ডেকে দেন। এখন আমি কয়ের পক্ষে অকশন ডাকছি। এখন ধারণা করা হচ্ছে এই প্রপার্টিটার প্রাইস হবে 50 লক্ষ টাকা। এখন আমি এমন ভাবে ডাকটা শুরু করেছি, অনেকেই হয়তো বা আমার ডাকের স্টাইল দেখে মনে হচ্ছে যে আমি ককে বাড়তি সুবিধা দেওয়ার জন্য ডাকটা কি বৃদ্ধি করার চেষ্টা করছি, যেন মার্কেট প্রাইস থেকে বেশি মূল্য হয়। এই কারণে ওখানে 10 জন লোক ছিল, 10 জনের মধ্যে 2 জন হয়তো বা ডাক ধরছিল এবং বাকি 8 জন থেমে গেছে, বা 9 জন থেমে গেছে, একজন শুধু ডেকেছে। এই কারণে 50 লক্ষ টাকার প্রপার্টি 20 লক্ষ টাকার ওপরে আর ডাক ওঠেনি। এখন যেহেতু ডাক উঠেনি, তখন আমাকে তো ওই 20 লক্ষ টাকাতেই ফাইনাল সেখানে বলে দিতে হবে। এখন 20 লক্ষ টাকায় যে কিনেছে সে বলছে আমাকে এটা দিতে হবে, আমি ডাকে কিনেছি। কারণ যদিও ডাকটা কিন্তু একটা মৌখিক চুক্তি, যেহেতু ডাক হয়েছে এখানে অনেকগুলো সাক্ষী ছিল। এখন ক বলছে আমি 20 লক্ষ টাকায় দিব না, এখন খ বলছে আমি নিব, আদালতে চলে গেছে। এখন এই পুরো সিচুয়েশনটা দেখার পরে আদালত দেখবে যে না, 50 লক্ষ টাকার জিনিস প্রপার্টি তো আর 20 লক্ষ টাকায় দেওয়া যায় না। তাই যদিও যে ক্রেতা, মানে ওই যে ডাকে যে সম্পত্তি 20 লক্ষ টাকায় নেওয়ার জন্য ক্রয় করেছিল, সেই তো আদালতে যাবে সম্পত্তিটা ক্রয় করা যেন সে নিতে পারে সেটার জন্য। তো আদালত বলবে যে আপনি 20 লক্ষ টাকা এটা পাবেন না, খুবই কম হচ্ছে, তো আপনাকে কিছুটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। কেন? কারণ আপনি বাদী হয়ে মামলা করেছেন, মামলার খরচ, আবার আপনার সময় নষ্ট হয়েছে এই কারণে। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর পয়েন্টটা পড়ি। বিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়াবে। 2 নম্বর পয়েন্ট, রোমান সংখ্যা দিয়েছি ইংলিশের ক্ষেত্রে। হোয়ার দ্য পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট উড ইনভলভ সাম হার্ডশিপ অন দ্য প্লেন্টিফ। দেখেন, হার্ডশিপ অন দ্য প্লেন্টিফ, এই হার্ডশিপটা এবার প্রশ্নে এসেছিল। আমার নোটে ছিল অত্যন্ত ক্লেশে জড়াবে, বাংলা ছিল, কিন্তু বাংলার ক্লেশের ইংরেজিতে হার্ডশিপ, এটা অনেকে হয়তো বা বুঝতে পারেননি। হার্ডশিপটা আমি এই কারণে ইংরেজি নোটে, মানে ইংরেজি অংশটা নিয়ে আসছি, 24 সালের নোটটা একটু ইমপ্রুভ করেছি আমি। হুইচ হি ডিড নট ফরসে, whereas its non-performance would involve no such hardship on the plaintiff। তো এখানে এই ইংলিশটার জাস্ট হার্ডশিপ অন দা ডিফেন্ডেন্ট এতটুকু মনে রাখলেই হবে, তাহলে আপনারা ধরে ফেলতে পারবেন যে এটা 22 ধারা থেকে 2 নম্বর উপধারা থেকে আসছে। উদাহরণ:
ক একটি জমি বিক্রয় করতে ও খ তা ক্রয় করতে চুক্তিবদ্ধ হলো, কিন্তু জমিতে প্রবেশ পথের বিষয়ে চুক্তিতে কিছু উল্লেখ করা হয়নি। জমিতে প্রবেশ পথের অস্তিত্ব নেই। এখন মনে করেন রাস্তা থেকে জমিটা একটু ভেতরে এবং জমিতে যে যাব, এটা বাস্তবে বলা হয় মুখ। মুখ নেই, রাস্তার সাথে যে অংশটুকু থাকে সেটাকে বলে মুখ। মুখ নেই বা প্রবেশ পথ নেই, মাঝখানে অন্যদের জমি আছে আর অন্যরা রাস্তা ছাড়তে চাচ্ছে না। এখন যদি রাস্তা ছাড়তে না চায় তাহলে আমি যাব কি করে? তো এই কিছুদিন আগে আপনাদের রিটেন গ্রুপে একটা আমি কি দিলাম, এভিডেভিটের অংশ দিলাম। এই মামলা কিন্তু এই ধরনের একটা, যে রাস্তাটা ঘিরে দিয়েছে, ম্যান্ডেটরি ইনজাংশনের মামলা করেছে আমি, টেম্পোরারি ইনজাংশন পেয়ে গেছি। তো জমিতে প্রবেশ পথের অস্তিত্ব নেই এটা উল্লেখ করেনি। যে জমিতে যাওয়ার জায়গায় মানে যাওয়ার যে রাস্তাই নাই সেই জমি কি কেউ নিবে? নিবে না। এখন বিবাদী কিনেই তো বিপদে পড়ে গেছে, ঢুকতে পারছে না। এখন পরে বলছে আমি এটা কিনবো না। এখন বাদী বলছে, মানে জমির মালিক বলছে আপনাকে নিতেই হবে। তো এখানে বাদী মামলা করছে, মানে জমির মালিক এবার মামলা করবে। বিবাদী বলছে আমি এই জমি নিব না, কারণ আমি প্রবেশ করতে পারছি না, বা শর্ত রাখতে পারে আমাকে রাস্তা দেন প্রবেশের, তাহলে আমি নিব। বিবাদী বলছে, বিবাদী এখানে ক্রেতা আর জমির মালিকই বাদী, যেন চুক্তি মতে চুক্তি করে সেই অরনার তাকে নিতে হবে, আমি জমি রাখবো না এটা। এখন আদালত, কোর্ট বলবে বাদীকে যে এই জমি নিলে তো সে বিপদে পড়বে, সে যাবে কি করে? হেলিকপ্টার দিয়ে সেখানে ল্যান্ড করবে নাকি? এটা তো বলবে। মানে এই কারণে বাদী ডিক্রি পাবে না, কারণ বিবাদী কষ্ট পাচ্ছে, সেখানে যাবে কি করে, এই কষ্টটা পাচ্ছে। বিধায় জমিটি খ ক্রয় করতে অস্বীকার করলে ক এর আনীত মামলায়, অর্থাৎ জমির মালিক যদি মামলাটা করে, জমিটি গ্রহণে খকে বাধ্য করতে আদালত ডিক্রি প্রদান করবেন না। কেননা আমি ব্যাখ্যা দিয়েছি, বিবাদী খ যদি জমিটি ক্রয় করে তাহলে প্রবেশ পথ না থাকায় তার জন্য এটি হার্ডশিপ হবে। হার্ডশিপ দিয়ে আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দিয়েছি যে কিভাবে হার্ডশিপ হবে। এরপরে 3 নম্বর পয়েন্ট, ডিক্রি প্রদান করার ব্যাপারে। এবার ডিক্রি দিবে, অর্থাৎ বাদী এবার জিতে যাবে একটি ক্ষেত্রে, যখন বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদন যোগ্য চুক্তির উল্লেখযোগ্য অংশ সম্পন্ন করেছে, অর্থাৎ চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাদী এবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা যাক সিচুয়েশনটা কি। 3 নম্বর পয়েন্ট, রোমান সংখ্যায়, হোয়ার দ্য প্লেনটিফ হ্যাজ ডান সাবস্ট্যান্সিয়াল অ্যাক্টস অর সাফার্ড লসেস, মানে তার ক্ষতি হয়েছে বাস্তবে, ইন কনসিকুয়েন্সেস অফ এ কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্ট বা চুক্তি করার ফলে, ক্যাপেবল অফ স্পেসিফিক পারফরমেন্স, এবং সেই কারণে এসপি বা স্পেসিফিক পারফরমেন্স বা চুক্তি প্রবল করা যেতে পারে। উদাহরণ, ক একটি রেল কোম্পানির নিকট জমি বিক্রয় করে। রেল কোম্পানি বলছে আমরা এই দিক দিয়ে রাস্তা করব, জমি রেল কোম্পানি কি করছে, অধিগ্রহণ করছে এবং তার বিনিময়ে টাকা দিয়ে দিচ্ছে। রেল কোম্পানিটি জমি অধিগ্রহণ ও কিছু কাজ সম্পন্ন করলো। মনে করেন রেল কোম্পানি যেই দিক দিয়ে রাস্তা নিয়ে যাবে সেই দিক দিয়ে একজন ব্যক্তির 5 তলা কি আছে, 5 তলা একটা ভবন আছে। কারণ 5 তলা ভবনের অর্ধেক ভাঙা পড়ে গেছে। এখন অর্ধেক ভাঙা পড়ে গেছে সামনে থেকে, এখন ওই 5 তলা ভবনের তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এর জন্য কিন্তু সে একটা হ্যান্ডসাম কি পাবে, মানি পাবে। কারণ যেহেতু বাড়ি ভাঙা পড়ছে আবার জমিও চলে যাচ্ছে, একটা ভালো অ্যামাউন্ট পাবে কে, জমির মালিক, বাড়ির মালিক। কার কাছ থেকে? কোম্পানির কাছ থেকে। রেল কোম্পানি যেহেতু রাস্তার জন্য জমি অধিগ্রহণ করছে, সরকার যদি জমি অধিগ্রহণ করে মানে নিয়ে নেয় সরকারি হিসাবে, তাহলে কিন্তু টাকা দিতে হয়। মাংনা মাংনা কিন্তু পায় না, বিনামূল্যে পায় না। অতএব রেল কোম্পানিটি জমির সমুদয় ক্রয় মূল্য পরিশোধ করতে অস্বীকারপূর্বক জমিটি ক কে ফেরত দিতে বলে। এখন রেল কোম্পানি মনে করেন যে কিছুটা অধিগ্রহণ করলো, করে হয়তো বা কিছু অংশ ভেঙে ফেলছে বাড়ির। ভেঙে ফেলার পরে পরে বলছে হয়তো বা 1 কোটি টাকা ডিল হয়েছে যে আপনার এতটুকু অংশ নিব, এত ফিট, 1 কোটি টাকা দিব। পরে 1 কোটি টাকার মধ্যে হয়তো বা 10 লক্ষ টাকা দিয়েছে এবং বাকি 90 লক্ষ টাকা দিবে আরো ভাঙা কমপ্লিট হলে, একটা প্রসেসিং এ আছে, সেটা এক্সিকিউশন হয়নি। বিলটা পাস হয়ে আসলে টাকাটা দিবে। এখন এর পরে রেল কোম্পানি হয়তো বা একটু রেল লাইনটা বাঁকা করে ওই জমিটা অ্যাভয়েড করে যেতে চাচ্ছে,
বা অন্য দিক দিয়ে যেতে চাচ্ছে, বা রেল প্রজেক্টটা হয়তো বা ফেল করেছে, বা ওই দিক দিয়ে রাস্তা হবে না। মানে যাই হোক না কেন, রেল কোম্পানি আর জমি কিনবে না, এক কথায় রেল কোম্পানি জমি কিনবে না, কিন্তু 5 তলা বিল্ডিং তো ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। এখন চলে গেছে কে? ওই বাড়ির মালিক আদালতে, ইওর অনার, এই রেল কোম্পানি আমার বাড়ি ভেঙে দিয়েছে, 1 কোটি টাকা দেওয়ার কথা দিচ্ছে না, আমি পেয়েছি মাত্র 10 লক্ষ টাকা। এখন কি করবে আদালত? রেল কোম্পানি সেটা সরকারি কোম্পানি হলেও সরকারের বিরুদ্ধে কি মামলা করা যায় না? অবশ্যই মামলা করা যায়। এখানে সরকার বিবাদী হলেও রেল কোম্পানি পাবলিক হোক বা প্রাইভেট হোক, বাধ্য করা যাবে। তার মানে তুমি জমি নাও, কোম্পানিকে বলবে যে আপনি জমি নেন এবং 1 কোটি টাকা দেন, বাকি টাকা বুঝিয়ে দেন। তাহলে চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য রেল কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করে, যেহেতু জমিটি বাদী হস্তান্তর করেছে ও কিছু কাজ সম্পন্ন করেছে, চুক্তির ফলে এর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে জমি বলেছি, বাড়ি ধরে নেন, বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙেছে, সেহেতু আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে এর পক্ষে বা অনুকূলে এবং রেল কোম্পানির বিপক্ষে বা প্রতিকূলে ডিক্রি প্রদান করবে, অর্থাৎ রেল কোম্পানিকে জমিটা নিতে বাধ্য করবে। এখন রেল কোম্পানি জমিটা নিল, নেওয়ার পরে যদি রেল লাইন না করে, জমিটা তো ফেলে রাখতে হবে রেল কোম্পানিকে, জমিটা ফেলে রাখতে হবে। যেহেতু রেল কোম্পানিকে জমিটা ফেলে রাখতে হবে অথবা আহ, অন্য দিক দিয়ে করতে হবে, তাই এই যে ভাঙতে তো রেল কোম্পানির কিছু খরচ হলো, কারণ ভাঙতে সে নিশ্চয়ই আহ, বড় বড় মেশিন ব্যবহার করেছে, লেবার, হয়তোবা ভাঙতে তার এক 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, এরকম হতে পারে। তো এই ভাঙ্গার খরচ বা জমিটা পড়ে আছে, এই কারণে আদালত বলতে পারে যে আপনি তো ঠিক আছে জমি পেলেন, কিন্তু রেল কোম্পানিকে আপনি সান্ত্বনা পুরস্কার হিসাবে 2 লক্ষ টাকা দিয়ে দেন। এই যে ভাঙতে যে খরচটা হয়েছে, এইটা হচ্ছে রেল কোম্পানি বা বিবাদীকে সলিটিয়াম দেওয়া হবে, যেটা 3 নম্বর পয়েন্ট। তাহলে এটা দ্বারা আমরা দেখলাম দুই ক্ষেত্রে বিবাদী ডিক্রি পাবে না, পাবে সলিটিয়াম, এবং দুইটা ক্ষেত্রে বাদী ডিক্রি পাবে না, পাবে সলিটিয়াম। আর একটা ক্ষেত্রে বাদী ডিক্রি পাবে, বিবাদী পাবে সলিটিয়াম। এই হচ্ছে 22 ধারার এই চুলচেরা বিশ্লেষণ করলাম। এ যাবৎ পর্যন্ত আমার মনে হয়েছে এটা সবচেয়ে সুন্দরভাবে গোছানো 22 ধারা। আপনারা আসলে বুঝতে পারছেন। 22 ধারা নিয়ে যদি প্রশ্ন থাকে অথবা আজকের ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর দিয়ে ক্লাসটি শেষ করব। একটু আগে 20 জন দেখলাম, একজন লাইন হয়তো বা কেটে দিয়েছেন, ক্লাস শেষ হয়ে গেছে, মনে হয় ঘুম পাচ্ছে, অনেকক্ষণ ক্লাস হয়েছে। তো এখন বাজে হচ্ছে 11টা 52। আপনারা কষ্ট করে ক্লাস করছেন, কষ্ট করলে সেটার ফল পাওয়া যায়, এটা তো বিশ্বাস করেন। তো পরিশ্রম করতে থাকেন, আশা করি সেটার ফল পাবেন। শিবলি ভাই। যে এখানে বিগধারায় যে উদাহরণটা দেওয়া হয়েছে, এটা কি খ ক এর নিকট থেকে ক এর দখলীয় এবং গ এর অধীনস্থ একটি সম্পত্তি ইজারা গ্রহণ অনুমোদন চুক্তিবদ্ধ হলো। এরপরে দেখা যাচ্ছে ক গ এর নিকট আবেদন করে খ এর জন্য ইজারাটির লাইসেন্স এনে দিবে বল মর্মে, না হয় ধরাটা ক্ষতিপূরণ দেবে বললো। এটা কি হুম, ক হবে নাকি খ হবে পরেরটা? একটু আচ্ছা কনফিউজিং আমি একবার লাগছে। পড়ি। এই উদাহরণ, তাই না? জি। একটু অপেক্ষা করবেন। আচ্ছা, খ ক এর নিকট হতে ক এর দখলীয়, গ এর অধীনস্থ একটি সম্পত্তি ইজারা গ্রহণ অনুমোদন বিষয়ে চুক্তিবদ্ধ হলো। তাহলে এখানে খ ইজারা নিতে চাচ্ছে, কার কাছ থেকে? ক এর কাছ থেকে, কিন্তু এটা আবার কার অধীনস্থ? গ এর। মনে করেন সরকার, সরকারের অধীনস্থ কোনো সম্পত্তি, কিন্তু এটার দখল আছে ক এর। অনেক সময় সরকারি সম্পত্তি অন্যরা দখল নিয়ে থাকে। আগে কি হতো, রায়তি, রায়তি শব্দের অর্থ হয়তো বা বুঝবেন, খতিয়ানে থাকে। রায়তি বলতে আগের ব্রিটিশ আমলে ব্রিটিশের প্রপার্টি ব্রিটিশ সেটা নিয়ন্ত্রণ করছে, কিন্তু সেটা রায়তি বা দখলকারী অন্য কাউকে দিয়ে রাখছে, তার বিনিময়ে খাজনা পাচ্ছে। এখানে ক খকে দিবে, কিন্তু আবার গ এর পারমিশন লাগবে, লাইসেন্স লাগবে। শর্ত হলো ক গ এর নিকট আবেদন করে ক এর জন্য ইজারাটি লাইসেন্স এনে দিবে।
অন্যথায় ক খকে 10 লক্ষ টাকা খেসারত দিবে। এই পর্যন্ত ঠিকই তো লাগছে, কিন্তু পরবর্তীতে ক লাইসেন্সের জন্য খ বরাবর আবেদন করতে অস্বীকৃতি জানালো। এই পর্যন্ত ঠিক আছে, এবং চুক্তি মোতাবেক খকে 10,000 টাকা খেসারত দেওয়ার প্রস্তাব দিল, এখনো ঠিক আছে। যদি গ লাইসেন্স দিতে সম্মত থাকে, গ বলতে ওই যে সরকার, তবে চুক্তিটির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। এখানে কোনো ভুল নেই, ঠিকই আছে। এখানে বাদী হচ্ছে খ, মানে বাদী যারা নিতে চায়, কিন্তু ক আর লাইসেন্সের জন্য খ এর কাছে যেতে রাজি না। এখানে বিবাদী হচ্ছে ক, কারণ ক তো অন্যায় করছে, চুক্তি অনুসারে কাজ করছে না, লাইসেন্স এনে দিচ্ছে না। আর এখানে মোকাবিলা বিবাদী হবে গ, মানে বিবাদীকে গকে মোকাবেলা বিবাদী করতে হবে। সেটা কি করার জন্য? জানানোর জন্য। আমরা অনেক সময় ডিসি কে বিবাদী করে দিই, কারণ ডিসি কে অবগতি করার জন্য। এখন বলেন, ক্লিয়ার হলো? জি জি, এবার ক্লিয়ার হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, তারপরে প্রবলেম হলে অবশ্যই মেসেজ করবেন, আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।